এই শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? হ্যালো? ইয়েস স্যার। আগুন
হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের পরীক্ষা কয় তারিখে? জিওরেক 1 18? জি স্যার। 18 তারিখে পরীক্ষা দিবা তোমরা? স্যার এখন পূজার জন্য তো স্যার একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, তাহলে তোমরা পরীক্ষা নাও দিতে পারো। যাই হোক, এটা তোমাদের ব্যাপার। তোমরা আহ, যেটা বেসিক্যালি তোমাদেরকে ডাকা, যেহেতু গত বছর মানে এই কোর্সটা যখন শুরু হয় তার পরপরই প্যান্ডেমিক হয়ে যায়, এরপরে ইউনিভার্সিটি ক্লোজ থাকে, তারপরে অনলাইনে ক্লাস শুরু হয়। বাট তখন অনলাইনে ক্লাসের স্পিরিট ওইভাবে কারোই ছিল না, বা অনলাইনে ওইভাবে ক্লাস আসলে সবাই একটু ডাউটও ছিল, বা তোমরাও তখন নতুন ছিল যে অনলাইনে ক্লাস কিভাবে কন্ডাক্ট করা যায়। বা তারপর আমরা চেষ্টা করেছি তোমাদেরকে বেসিক জিনিসগুলো আইডিয়া দেওয়ার জন্য। তো সয়েল মেকানিক্স এ যদি আমি জাস্ট তোমাদের রিকোয়েস্ট ছিল, এবং আমিও ফিল করি যে তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষা নেক্সট উইকে, সময় আছে তোমাদের আর এক এক সপ্তাহের মতো। সো দ্যাট ওভারঅল যে এন্টায়ার সিলেবাসের ফান্ডামেন্ট, এন্টায়ার সিলেবাসটা মোটামুটি আরেকবার একটু তোমাদেরকে মনে করিয়ে দেওয়া। সো দ্যাট ইজ মাই ইন্টেনশন। এন্ড এর বাইরে তোমাদেরকে সি পেজের একটা টপিক তোমাদেরকে বেসিক্যালি তখন স্কিপ করে যাওয়া হয়েছিল। সো সি পেজের টপিকটা তোমাদের সাথে আমি ডিসকাস করবো। সো দ্যাটস অল। এবং আমি মোস্ট প্রবাবলি আমার দুইটা ক্লাস হয়তো লাগবে, ইন ইন এক্সট্রিম কেস হয়তো তিনটা ক্লাস লাগতে পারে। এবং তোমাদের অলরেডি আমি কিন্তু একটা ক্লাস টেস্ট নিয়েছিলাম, মানে সেটা হচ্ছে কিভাবে বলবো যে একদম ট্র্যাডিশনাল একটা ক্লাস টেস্ট হয়েছিল। আর এরপরে কি কোনো ক্লাস টেস্ট হয়েছিল তোমাদের? বোধহয় অ্যাসাইনমেন্ট দিয়েছিল সুলতান ফারুক স্যার। কোনো ক্লাস টেস্ট কি হয়েছিল তোমাদের? ফারুক স্যার একটা নিবেন, আর স্যার তো অ্যাসাইনমেন্ট দিয়েছে আমি যতটুকু জানি, তাই না? স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে। আর তোমাদের তোমরা নতুন নীতিমালাটা দেখেছো যে তোমাদের একটা টার্ম পেপার আছে বোধহয়, তাই না? 20% জি যেটা স্যার। ক্যারি করবে। সো ওই টার্ম পেপারটা তোমাদেরকে আমি দিয়ে দিব। টার্ম পেপারটা তোমাদেরকে হয়তো কাল, আচ্ছা আমি রেডি করে ফেলছি, বাট আমি আজকে হয়তো দিব না, তোমাদের কালকে ক্লাস শেষ করার পরে তোমাদেরকে টার্ম পেপারটা দিব। সো তোমরা টার্ম পেপারটা তখন সাবমিট করবে। তো যাই হোক, আমরা যদি সয়েল মেকানিক্সটা তোমরা কি কেউ পড়েছো তখন ক্লাসের পরে বা এরপরে, বা এখন পরীক্ষার জন্য কি কেউ পড়া শুরু করেছো, না এখন জানো না কি আছে? শুরু করেছো? মোটামুটি আর কি সবাই শুট করছে আর কি। মোটামুটি শুরু করছো, দ্যাটস গুড। সয়েল মেকানিক্সে বেসিক্যালি যদি আমি আহ, বলি যে আমাদের কোর্সটা হচ্ছে জিওটেকনিক্যাল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 1। ফোর ক্রেডিট কোর্স। এবং এই 4 ক্রেডিট কোর্সে আমাদের আমরা অ্যাকচুয়ালি আমরা গ্যাদার করব হচ্ছে যে ফান্ডামেন্টাল অফ সয়েল মেকানিক্স। তো এখানে কিছু চ্যাপ্টার আছে। তো বেসিক জিনিসগুলো তোমাদের অলরেডি ডিসকাস করা হয়েছে। সো সয়েল মেকানিক্স এর কন্টেন্টটা যদি আমি একটু শেয়ার করি তোমাদের সাথে। সো ইট স্টার্টস উইথ ইন্ট্রোডাকশন। আমি যদি চ্যাপ্টার গুলো তোমাদের সাথে শেয়ার করি, আমার লেখাটা কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? জি স্যার। জি স্যার। এরপরে আছে তোমার ওয়েট ভলিউম রিলেশনশিপ। এরপর আছে তোমার ইন্ডেক্স প্রপার্টি। তারপরে তোমার প্লাস্টিসিটিটা তোমাদেরকে পড়ানো হয়েছিল, প্লাস্টিসিটি অফ সয়েলস। এরপরে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন।
ক্লে মিনারোলজি, তোমাদের এরপরে আছে ইফেক্টিভ স্ট্রেস, বেসিক্যালি এটা চ্যাপ্টার ওয়াইজ না বলে আমি মেইন হেডিং গুলো তোমাদের এখানে লিখলাম। দেখো মেইন হেডিং গুলো তোমাদের সামনে যদি ডিসপ্লে হয়, যে ইন্ট্রোডাকশন টু জাস্ট কমন, ওয়েট ভলিউম রিলেশনশিপ, ইন্ডেক্স প্রপার্টিজ, প্লাস্টিসিটি অফ সয়েলস, engineering classification, clay mineralogy, effective stress, permeability, seepage, stress due to applied loads, compaction, consolidation, and shear strength. ঠিক আছে? সো এই টপিকের মধ্যে দেখো যে ইন্ট্রোডাকশনটা তো গেল বেসিক সয়েল মেকানিক্স নিয়ে, যেটা অলরেডি তোমাদের সাথে আমার ডিসকাস হয়েছে। ওয়েট ভলিউম রিলেশনশিপটা যদি যাই, সেকেন্ড যেই চ্যাপ্টার, সো সেকেন্ড চ্যাপ্টারে যদি একদম যদি আমি জাস্ট তোমাদের কাছে স্লাইড দেওয়া আছে, তোমরা এটার উপর ক্লাস টেস্টও দিয়েছো। তো আমি যদি জাস্ট একটু যদি পিছনে যদি আমি একটু ডিসকাস করি, এখানে তোমরা বেসিক্যালি দেখেছিলে এরকম একটা ডায়াগ্রাম, যেটা তোমাদেরকে আসলে ফিজিক্যালি আমি পড়িয়েছিলাম, যে এরকম একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখানো হয়েছিল, which is called three phase diagram অথবা ব্লক ডায়াগ্রাম, অথবা আমরা সয়েল ফেজ ডায়াগ্রাম বলি, অথবা সয়েল ফেজ ডায়াগ্রাম বলি। সো এই জিনিসটা বেসিক্যালি যেটা হয় এখানে হচ্ছে যে সয়েলটা তোমরা জানো যে সয়েল ইজ এ মিক্সচার অফ ডিফারেন্ট সাইজ পার্টিকেলস, ওয়াটার এন্ড এয়ার। সো এই টোটাল জিনিসটা জিওলজিক্যাল ফেনোমেনার দ্বারা সে যখন ফর্ম করে সেটাকে আমরা সয়েল বলি। সো সয়েল একটা হোমোজিনিয়াস ম্যাটেরিয়াল না, এখানে ডিফারেন্ট সাইজের পার্টিকেল থাকে, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর পার্টিকেল থাকে, এবং এখানে ওয়াটার থাকে, এয়ার থাকে। সো কমপ্লেক্স ওয়েতে সয়েলকে অ্যানালাইসিস করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো ওই ডিফিকাল্টিটাকে মাথায় রেখেই সয়েলটাকে যেটা আমরা সিম্পলিফাইড অ্যাজাম্পশনের জন্য আমরা ধরে নেই যে এটা, এখান থেকে আমরা কিছু রিলেশনশিপ বের করি, যে রিলেশনশিপ গুলো দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন কোয়ান্টিটি বের করি, যে কোয়ান্টিটিটা ইনডাইরেক্টলি ইউজ হয় সয়েলের ক্যাপাসিটি বের করার জন্য, বা সয়েলের নেচার সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো সেটার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম আমাদের ডেভেলপ করা হয়, যে আমরা একটা কনসেপচুয়াল একটা ডায়াগ্রাম চিন্তা করি, যে সয়েলটা যেহেতু আমি বলেছি যে সয়েল ইজ এ মিক্সচার অফ সলিড গ্রেইন, ওয়াটার এন্ড এয়ার। সো সয়েলটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, তিনটা কম্পোজ, সলিড তোমার ওয়াটার, সলিড, ওয়াটার এন্ড এয়ার। ঠিক আছে? এবং প্রতিটা পার্টের জন্য আমরা ধরে নেই যে তার একটা করসপন্ডিং ওয়েট আছে, WA কে আমরা বলি ওয়েট অফ এয়ার, ওয়াটারকে বলি ওয়েট অফ ওয়াটার, এন্ড সলিডকে আমরা ডিফাইন করি ওয়েট অফ সলিড। সিমিলারলি প্রতিটা প্রোডাক্টের ভলিউম আমরা ডিফাইন করি, ভলিউম অফ সলিড, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ এয়ার। ঠিক আছে? সো এখান থেকে আমরা বাঞ্চ অফ রিলেশনশিপ আমরা ডেভেলপ করি, যেটা তোমাদেরকে আমি ক্লাসে পড়িয়েছিলাম, যে রিলেশনশিপ গুলো কিভাবে ডেভেলপ করে। ও রিলেশনশিপ গুলো ডেভেলপ করার আগে আমরা আসলে এখান থেকে কি আমরা আমরা সয়েলের কিছু বেসিক ডেফিনেশন গুলো আমরা জানার চেষ্টা করি। যেমন বেসিক ডেফিনেশন হচ্ছে ভয়েড রেশিও, বেসিক ডেফিনেশন ভয়েড রেশিও, ময়েশ্চার কন্টেন্ট, void ratio, moisture content, degree of saturation, bulk density, তোমার bulk density, dry density,
সাবমার্জ ডেন্সিটি, ভয়েড রেশিও, আমরা আরেকটা টার্ম শিখি সেটা হচ্ছে পোরোসিটি। তো এই টার্মগুলো ডেফিনেশন গুলো আমরা জানার চেষ্টা করি। আমরা একদম শুরুতে, তোমরা যদি, আমি ইন ডিটেল তোমাদেরকে ডিসকাস করবো না কারণ অলরেডি ইন ডিটেল ডিসকাস করা হয়ে গেছে। সো ওভারঅল যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা তোমাদের সাথে আমি আবার একটু শেয়ার করি। সো ভয়েড রেশিওটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের, স্পেশালি এখানে এই টার্মগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করি যে হোয়াট ইজ ভয়েড রেশিও, এন্ড ভয়েড রেশিও ফিজিক্যাল মিনিং কি, পোরোসিটি ফিজিক্যাল মিনিং কি, ময়েশ্চার কন্টেন্টের ফিজিক্যাল মিনিং কি, ডিগ্রি অফ স্যাচুরেশনের মিনিং কি, ডেনসিটি গুলোর মিনিং কি। সো ভয়েড রেশিওটা হচ্ছে আমাদের সয়েল মেকানিক্স খুবই কাজে লাগে, কারণ ভয়েড রেশিও ইউজ করে আমরা ইনডাইরেক্টলি স্টিমেট করতে পারি যে সয়েলটা কি আসলে তোমার সয়েলটা কি লুজ স্টেটে আছে না সয়েলটা হচ্ছে ডেন্স স্টেটে আছে। এবং in terms of solid content, how much void present in a unit soil mass is actually defined as a void ratio. ঠিক আছে, যে সলিড কন্টেন্টের একটা সয়েল এলিমেন্টে সলিড কন্টেন্টের রেসপেক্টে কি পরিমাণ ভয়েড আছে, that actually defines void ratio. And mathematically, you know, the void ratio is defined as volume of void by volume of solid. And porosity হচ্ছে যে টোটাল সয়েল ভলিউমে কি পরিমাণ ভয়েড আছে, that actually define porosity. এবং তোমরা যদি মনে রাখো, তোমাদের তখন বলা হয়েছিল যে porosity is not frequently used in soil mechanics. porosityটা আমরা soil mechanics এ ইউজ করি না, আমরা রাদার আমরা ইউজ করি হচ্ছে যে ভয়েড রেশিও। ঠিক আছে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, বা সেটাকে আমরা ওয়াটার কন্টেন্টও বলি। সো ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট হচ্ছে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড। সো ইন টার্মস অফ সলিড, দিস ইজ নট দ্য টোটাল ওয়েট। এটা তোমাদেরকে তখনই আমি ক্লাসে বলেছিলাম যে ময়েশ্চার কন্টেন্ট মিন্স হচ্ছে যে সলিড কন্টেন্টের রেসপেক্টে তার ওয়াটার কতটুকু আছে, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন ময়েশ্চার কন্টেন্ট। ডিগ্রি অফ স্যাচুরেশন হচ্ছে তোমার যে টোটাল যে ভয়েড স্পেস থাকে, ওই ভয়েড স্পেসের কতটুকু তোমার ওয়াটার দ্বারা ফিল আপ। ভয়েড স্পেস মানে হচ্ছে কি, যে সয়েলে আমরা আগেই বলেছি যে সয়েলে থাকে সলিড গ্রেইন, ওয়াটার এন্ড এয়ার। ঠিক আছে, তো ধরে নিলাম যে তোমার সলিড গ্রেইন গুলো বেসিক্যালি হয় কি, সলিড ডিফারেন্ট সাইজের সলিড গ্রেইন গুলো একটার সাথে কম্বাইন্ড হলো, এন্ড দেন তাদের মাঝখানে যে ফাঁকা স্পেস গুলো থাকে, এই ফাঁকা স্পেস গুলোতে ওয়াটার থাকে, ফাঁকা স্পেস গুলোতে এয়ার থাকে। যদি ফাঁকা স্পেস গুলো ফুললি অকুপাইড বাই ওয়াটার হয়, সেটা মানে কতটুকু অকুপাইড বাই ওয়াটার, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন ডিগ্রি অফ স্যাচুরেশন। যদি 100% একটা সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশন 100% বলা মানে হচ্ছে তার যে পোর স্পেস আছে, এন্টায়ার পোর স্পেস হচ্ছে তোমার ওয়াটার দ্বারা ফিল আপ, দেয়ার ইজ নো এয়ার পকেট ইন দ্য সয়েল। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ডেফিনেশন। ডেনসিটি হচ্ছে সেম, একটা সয়েলের ইনসিটু ডেনসিটি, তার ডেনসিটিটা কেমন বা তার ঘনত্ব। ডেনসিটি হচ্ছে কমন টার্ম, আই থিঙ্ক ইউ অল নো হোয়াট ইজ ডেনসিটি। বাল্ক ডেনসিটি হচ্ছে তার ইনসিটু স্টেটে তার ডেনসিটি কেমন। ড্রাই ডেনসিটি হচ্ছে তুমি ওই সয়েলটাকে যখন ড্রাই করে ফেলবা, ড্রাই করার পরে তার ডেনসিটিটা কেমন। এন্ড সাবমার্জ ডেনসিটি হচ্ছে সেটাকে তুমি যখন সাবমার্জ কন্ডিশনে রাখবা তখন তার ডেনসিটি কেমন। সাবমার্জ কন্ডিশন মিনস ধরো তোমার একটা স্যাম্পল যদি পানির নিচে থাকে, হ্যাঁ, রিভার বেডে একটা সয়েল যদি থাকে বা ওয়াটার টেবলের নিচে যদি থাকে, সে তখন বেসিক্যালি সাবমার্জ কন্ডিশনে থাকে। তো সাবমার্জ কন্ডিশনে যখন থাকে তখন তার যে ডেনসিটিটা থাকে, দ্যাট ইজ কল্ড সাবমার্জ ডেনসিটি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আমার বেসিক টার্ম, এবং এই বেসিক টার্ম গুলো ইন্টার রিলেটেড, একটা আরেকটার সাথে রিলেটেড। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা সিম্পল রিলেশন যদি জাস্ট যেটা আমার মনে আছে এখন, ইকুয়াল টু WG/S, তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা রিলেশন যে void ratio is equal to W is the moisture content, G is the specific gravity, and S is the degree of saturation. So equal to WG/S, that means তুমি কোনো একটা সয়েলে যদি ময়েশ্চার কন্টেন্ট জানো, স্পেসিফিক গ্র্যাভিটি জানো এবং ডিগ্রি অফ স্যাচুরেশন জানো, দেন তুমি ইজিলি ভয়েড রেশিও জানা না থাকলে তুমি তার ভয়েড রেশিওটা বের করে নিতে পারছো। ঠিক আছে, সো এই রিলেশনশিপ গুলা ডেভেলপ করা বা ডেরাইভ করা হয়েছে এই তোমার 3 ফেজ ডায়াগ্রামের উপরে। এবং আমি যখন থিওরিটিক্যালি তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের তখনকার ক্লাস লেকচারটা একটু দেখবা, যে তোমরা যদি বেসিক একটা ওয়ে জানো তাহলে ওই ডেরিভেশন গুলো তোমাদেরকে মুখস্থ করা লাগে না।
হ্যাঁ, বিভিন্ন ধরনের ডেরিভেশন আছে এবং ডেরিভেশন একটা চার্ট দেওয়া আছে। তুমি যদি বিএম দাসের বইটা ফলো করো, স্পেশালি আই হাইলি রিকমেন্ড অল অফ ইউ টু ফলো বিএম দাস, বিকজ আই পার্সোনালি ডোন্ট লাইক দ্য অরোরা বুক। এটা অরোরা বুক আসলে ইটস এ টিপিক্যাল বুক, বাট বিএম দাসের বইটা যদি তোমরা ফলো করো, ওখানে দেখবা যে টেবল আকারে দেওয়া আছে অনেকগুলো রিলেশনশিপ। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো বা আমাদের সয়েল মেকানিক্স এর কোশ্চেন প্যাটার্ন দেখো, তোমরা দেখবা যে কিছু ডেরিভেশন আসে। ইনফ্যাক্ট আমিও মাঝে মাঝে ডেরিভেশন গুলো দেই, বাট আমি তোমাদেরকে যেটা ক্লাসে একটা জিনিস শিখিয়েছিলাম, দ্যাট ইজ তোমরা ক্লাস লেকচারটা একটু পিছন থেকে খুঁজে বাইর করে দেখবা যে ওইখানে তোমাদেরকে একটা ওয়ে দেখানো হয়েছিল, যে ওয়েটা তোমরা যদি ওই ওই থ্রি ফেজ ডায়াগ্রাম ড্র করে বেসিক কিছু ডেরিভেশন আছে সেটা যদি করে ফেলো, সেখান থেকে তোমরা যে কোনো ধরনের ডেরিভেশন তোমরা করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের আসলে ডেরিভেশনের প্রসিডিউর গুলো ফাইনাল পরীক্ষার জন্য মুখস্থ করার কোনো দরকার নাই। ঠিক আছে? সো সেটা তোমরা একটু আরেকবার দেখবা। এবং এই চ্যাপ্টারে একদমই সিম্পল কিছু প্রবলেম আছে, এবং একটা প্রবলেমই হয়তো একটু একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদেরকে আমি ক্লাসে করিয়েছিলাম, এবং সেটা ক্লাস টেস্টেও বোধহয় এসেছিল, যে একটা এমবাঙ্কমেন্ট করা হবে, এমবাঙ্কমেন্টের জন্য অন্য একটা জায়গা থেকে মাটি আনা হবে, সো কি পরিমাণ মাটি লাগবে বা সামথিং এরকম একটা প্রবলেম তোমাদেরকে সেট করা হয়েছিল। ঠিক আছে? সো তোমরা যে কোনো বইতে, বিএম দাসের বইতে বলো বা ইভেন প্র্যাকটিস করার জন্য যে কোনো বই তোমরা ফলো করতে পারো, এবং কনভেনশনাল কিছু প্রবলেম দেওয়া আছে, সেটা যদি তোমরা একটু প্র্যাকটিস করো তোমাদের জন্য ফাইনাল পরীক্ষা আমার মনে হয় খুব ভালো হবে। তো এটা হচ্ছে তোমার ওয়েট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টারের ইন জেনারেল যে কন্টেন্ট গুলো। সো কন্টেন্ট গুলো বা এই যে এই চ্যাপ্টারটা যেটা তোমরা যদি কেউ পড়ে থাকো, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? হ্যালো? স্যার, বিএম দাসের বইতে যখন ডেরিভেটিভ মানে রিলেশনশিপ গুলো তৈরি করা হয়, তখন স্যার দেখছিলাম যে কখনো কখনো ভলিউম অফ সলিডের মানটা এক ধরে ডিরাইভ করছে, মানে রিলেশনটা ক্রিয়েট করছে, আবার কখনো কখনো পুরো ভলিউমটাকে এক ধরে ডিরাইভ করছে। তো স্যার এই জিনিসটা কেন করলো, আর এই জিনিসটা অ্যাপ্লাই করে আমি যদি মেইন অঙ্কে মানে ভলিউম অফ সলিড এক ধরে করি, তাহলে কি স্যার মানে না না, প্রসিডিউরটা কি হবে? মেইন অঙ্কে তোমার ভলিউম ধরার দরকার নাই। আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করি, যে আমি কিন্তু তোমাদেরকে একটা ডেরিভেশন তোমাদেরকে দেখাইছিলাম যে ক্লাসে, তোমরা ওই সময় লেকচার গুলো, ওই সময় যেহেতু ফিজিক্যাল ক্লাস হয়েছে, তোমরা ওই সময় লেকচার গুলো একটু তোমরা দেখো, যে ওইখানে যেভাবে করানো হয়েছে ওই ফর্মুলাতে তোমরা যদি ধরো কোনো সে ফর এক্সাম্পল রো ডি সমান রো বাই 1 + w, এরকম কিছু একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, এরকম একটা ইকুয়েশন বোধহয় আছে। আমি এক্স্যাক্টলি কিন্তু আমি এখন বই টই ছাড়া তোমাদের ক্লাস নিচ্ছি, সো আমি জানি না আমার ইকুয়েশন ভুল হইতে পারে। সো এই রিলেশনটা ডেরাইভ করার জন্য তোমরা যদি থ্রি ফেজ ডায়াগ্রাম ড্র করো, এবং তোমাদেরকে আমি ক্লাসে যেই ওয়েটে পড়াইছিলাম ওইটা ওই ওই ডেরিভেশনটা ফলো করে তোমরা যদি একটু সামনে আগাও, দেখবে যে তোমরা এই ডেরিভেশনটা পেয়ে গেছো। ঠিক আছে? আর প্রবলেম সলভ করার সময় তোমরা যেটা করবা, যদি অনলাইনে পরীক্ষা হয় বা অফলাইনে পরীক্ষা হয়, হোয়াট এভার যে মোডে পরীক্ষা হোক না কেন, যে তোমরা তোমাদেরকে যেই প্যারামিটার গুলো দেওয়া আছে সেটা দেখবা। যদি অন্য কোনো প্যারামিটার জানতে চায়, তখন দেখবে যে তোমার রিলেশনটা কি। সো তোমার সে দেওয়া আছে ধরো ডব্লিউ, জি এবং এস, তখন তোমাকে বের বের করতে বলা হয়েছে ফর এক্সাম্পল ভয়েড রেশিও। তখন তুমি চিন্তা করবে যে ভয়েড রেশিওর সাথে তুমি বাকিগুলোকে কিভাবে রিলেট করতে পারো, এবং ওই ডেরিভেশনটা ফলো করে তুমি যদি সামনে আগাও, দেন উইল গেট ইউর তোমার ডিজায়ার্ড ইকুয়েশন। বুঝতে পারছো? আর কিছু ইকুয়েশন কিন্তু খুবই কমন, যেমন আমি ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে ইকুয়াল ডব্লিউ জি বাই এস, দ্যাট ইজ ভেরি কমন ইকুয়েশন। তারপরে তোমার এই যে রো ডি সমান যেটা, দ্যাট ইজ অলসো ভেরি কমন ইকুয়েশন। কিছু একটু কমপ্লিকেটেড ইকুয়েশন আছে, যে রো বের করা অনেক কিছু থেকে। সো এই ইকুয়েশন গুলো ছাড়া মোস্ট অফ দ্য ইকুয়েশন হচ্ছে তোমার বা মোস্ট অফ দ্য রিলেশনশিপস হচ্ছে ভেরি সিম্পল রিলেশনশিপ। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? এটা খুবই সিম্পল চ্যাপ্টার, এবং আমি তোমাদেরকে ক্লাসেও বা অনলাইন অফলাইন দুই মিডিয়াতে এই জায়গাগুলোতে অনেক সময় দেওয়ার কারণে আমি পরবর্তীতে সিপেই শেষ করতে পারি নাই। এনিওয়ে, যাই হোক, কোনো প্রবলেম আছে কিনা বলতে পারো।
দেখো তোমাদের যদি আমি এখন আহ, একটা একটা করে বলি যে তোমাদের ইন্ট্রোডাকশনটা মোটামুটি আমি তোমাদের সাথে একটু ডিসকাস করলাম, ওয়েট ভলিউমটাও ডিসকাস করলাম। এরপরে যেটা হচ্ছে যে চ্যাপ্টার 3-4 যেটা 3-4-5 ইন্ডেক্স প্রপার্টিজ, প্লাস্টিসিটি অফ সয়েলস, ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। ঠিক আছে, সো আমরা যদি সয়েলের তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল যে সয়েলের ক্ষেত্রে বেসিক্যালি দুইটা প্রপার্টিজ আছে, একটা হচ্ছে ইন্ডেক্স প্রপার্টিজ অথবা ফিজিক্যাল প্রপার্টিজ, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ। ঠিক আছে, তো ইন্ডেক্স প্রপার্টিজটা বেসিক্যালি ইন্ডেক্স প্রপার্টিজ আর নট ডাইরেক্টলি রিলেটেড টু দ্য সয়েল স্ট্রেংথ, যেখানে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজটা অ্যাকচুয়ালি সয়েলের স্ট্রেংথটাকে রিপ্রেজেন্ট করে। এবং ইন্ডেক্স প্রপার্টিজ এর মধ্যে যেটা মেইন যে ইন্ডেক্স প্রপার্টিজ গুলো আছে, যদি আমি বলি ইন্ডেক্স প্রপার্টিজ, ইন্ডেক্স প্রপার্টিজ গুলো যদি আমরা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়েছে যে তোমরা জানো যে সয়েলটা হচ্ছে মেইনলি আমরা সয়েলকে আমরা ইন টার্মস অফ পার্টিকেল সাইজ সয়েলকে আমরা ক্লাসিফাই করি, আবার ইন টার্মস অফ সয়েলের নেচার আমরা সয়েলকে ক্লাসিফাই করি। ঠিক আছে, সো ইন টার্মস অফ নেচার সয়েলকে আমরা ক্লাসিফাই করি দুইটা ভাগে, একটা হচ্ছে কোহেশনলেস সয়েল এবং আরেকটা হচ্ছে কোহেসিভ সয়েল। সো কোহেশনলেস সয়েল হচ্ছে স্যান্ড, আমাকে যদি এক্সাম্পল বলতে বলো, স্যান্ড বালি যেটাকে আমরা বলি, দ্যাট ইজ কোহেশনলেস সয়েল। আর ক্লে যেটা বা কাদা যদি বলি, দ্যাট ইজ কোহেসিভ সয়েল। তাদের ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কোহেশনলেস সয়েল বা স্যান্ডের ক্ষেত্রে তাদের মধ্যে যে ইন্টারপার্টিকেল যে কানেকশনটা সেটা হয় থ্রু ফ্রিকশন। ফ্রিকশনাল তারা যখন একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে আসে তাদের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ করে, এই ফ্রিকশনই পরবর্তীতে তাদের স্ট্রেংথকে ডিফাইন করে। এটা হচ্ছে কোহেশনলেস সয়েলের স্ট্রেংথ গেইনিং এর মেইন ব্যাকগ্রাউন্ড। অপরদিকে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, কোহেসিভ সয়েলের ক্ষেত্রে মূল যেই বন্ডিং বা বন্ডিংটা জেনারেট করে সেটা হয় হচ্ছে তোমার কোহেশনের কারণে। কোহেশন মানে হচ্ছে তাদের মধ্যে যেই অ্যাট্রাকটিভ যেই ফ্যাক্টরটা থাকে, যে তাদের মধ্যে একটা কোহেসিভ ফোর্স বা একটা অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনটাকে কাইন্ড অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স এর মতো যেরকম একটা অ্যাট্রাকশন কাজ করে, তারা অ্যাট্রাক্টেড হয় একে অপরের প্রতি এবং তারা কিছুটা ইলেকট্রিক্যালি চার্জড হয়। সো এই অ্যাট্রাকশনের কারণে তারা খুব স্টিকি থাকে এবং তাদের মধ্যে বন্ডিংটা হয়, দ্যাট ইজ কল্ড কোহেসিভ সয়েল। সো নরমালি যদি কোন একটা পার্টিকেলের সাইজ গ্রেটার দেন 0.075 মিলিমিটার হয়, সেটাকে আমরা বলি স্যান্ড এবং বা কোহেশনলেস সয়েল, এবং কোন একটা পার্টিকেলের সাইজ যদি লেস দেন 0.075 হয় সেটাকে আমরা বলি সিল্ট অথবা ক্লে, এবং ওই ধরনের সয়েল নরমালি কোহেসিভ সয়েল হয়। এখন বেসিক্যালি যেটা হয় যে তো আমরা যখন একটা রিয়েল সয়েল স্যাম্পল নিয়ে কাজ করি, আমি এখন ইন জেনারেলি তাকে দুইটা ক্লাসে তাকে ক্লাসিফাই করে ফেললাম, বাট জেনারেলি যখন তুমি ফিল্ড থেকে যখন তুমি স্যাম্পল নিবা তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্যাম্পল গুলো তোমার হচ্ছে যে মিক্সড আপ থাকে, যার মানে হচ্ছে যে এটা পিওর 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 কোহেসিভ সয়েল বা পিওর কোহেশনলেস সয়েল থাকে না। ঠিক আছে, ইটস এ মিক্সচার অফ কোহেশনলেস এবং কোহেসিভ সয়েল। তার মানে হচ্ছে এখানে স্যান্ডের পরিমাণও থাকে, এখানে আবার ক্লের পরিমাণও থাকে। তো তখন আমাদেরকে যেটা করতে হয় যে আমরা সয়েলের কিছু বেসিক প্রপার্টি টেস্ট করি, ওই বেসিক প্রপার্টি গুলো টেস্ট করে আমরা ডিফাইন করি যে কোন প্রপার্টিসটা তখন ডোমিনেটিং। ঠিক আছে, সো ইন্ডেক্স প্রপার্টিকে যদিও আমরা ডিফারেন্ট ক্লাসে ক্লাসিফাই করি, বাট ইন্ডেক্স প্রপার্টি গুলো আসলে সব ধরনের সয়েলের জন্য করা হয়ে থাকে। সো ইন্ডেক্স প্রপার্টি গুলোর মধ্যে আমরা যদি নর্মালি ইন জেনারেল চিন্তা করি, ডেফিনেটলি একটা ইন্ডেক্স প্রপার্টি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। সো স্পেসিফিক গ্র্যাভিটি কি জিনিস সেটা তোমরা সবাই জানো। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে
এটা একটা পানির তুলনায় কতগুণ ভারী, যেটা যেটা আমরা ফিজিক্সে বা ফিজিক্সে পড়ে আসছি। তো ফিজিক্সের যে স্পেসিফিক গ্র্যাভিটি, সয়েল মেকানিক্সে যখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলবো, দ্যাট ইজ সেম। এরপরে এখানে আমাদের যেটা দরকার হয় ইন্ডেক্স প্রপার্টি, আরেকটা ইন্ডেক্স প্রপার্টি হচ্ছে গ্রেইন সাইজ অ্যানালাইসিস। গ্রেইন সাইজ অ্যানালাইসিস। তো গ্রেইন সাইজ অ্যানালাইসিসটা হচ্ছে যে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, যে তুমি ফিল্ড থেকে তুমি যখন একটা স্যাম্পল কালেক্ট করবে, অলরেডি ফিল্ড থেকে স্যাম্পল কালেকশনের জন্য তোমরা 3-2 এর কোর্স করেছো, তোমাদেরকে আমার ধারণা সজীব এটা এক্সপ্লেন করেছে যে সাবসয়েল ইনভেস্টিগেশন কিভাবে করতে হয়, স্যাম্পল কিভাবে কালেকশন করতে হয়। সো ফিল্ড থেকে তোমরা যখন স্যাম্পল কালেক্ট করবা, ওই স্যাম্পলটা কিন্তু পিওর কোয়েশনলেস সয়েলও থাকে না, নর্মালি পিওর কোয়েসিভ সয়েলও থাকে না, এটা একটা মিক্সচার থাকে। তো এটা একটা মিক্সচার থাকে। সো এই মিক্সচারটা থেকে আমাদেরকে তখন আলাদা করে নিতে হয় কি পরিমাণ এখানে স্যান্ড আছে, কি পরিমাণ ক্লে আছে, বা কি পরিমাণ সিল্ট আছে। তো সেইটা আমরা যেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের মাধ্যমে করি, সেটাকে আমরা বলা হয় গ্রেইন সাইজ অ্যানালাইসিস। এবং গ্রেইন সাইজ অ্যানালাইসিসে বেসিক্যালি দুইটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর আছে। একটা হচ্ছে সিভ অ্যানালাইসিস এবং আরেকটা হচ্ছে হাইড্রোমিটার অ্যানালাইসিস। হাইড্রোমিটার অ্যানালাইসিস, সো সিভ এবং হাইড্রোমিটার, এবং পরবর্তীতে আমরা এটাকে কম্বাইন্ড করে আমরা গ্রেডেশন কার্ভ করি। এবং এই গ্রেডেশন কার্ভ থেকে আমরা জানি যে এখান থেকে কি পরিমাণ স্যান্ড আছে, কি পরিমাণ সিল্ট আছে, এবং কি পরিমাণ ক্লে আছে। ঠিক আছে, এবং সিল্ট এবং ক্লেটাকে আমরা আবার বলি পার্সেন্ট ফাইন। ঠিক আছে, সো এই স্যান্ডের সাইজটা যদি আমি আরেকটু ডিফাইন করি, 4.75 মিলিমিটার থেকে 0.075 মিলিমিটার। পার্সেন্ট 5 হচ্ছে লেস দেন 0.075 মিলিমিটার, আর পার্সেন্ট ক্লে হচ্ছে লেস দেন 0.002 মিলিমিটার। হ্যাঁ, all these are as per BNBC 2020। ঠিক আছে, তো আমরা এই সিভ অ্যানালাইসিসটা কিভাবে করে, হাইড্রোমিটার অ্যানালাইসিস কিভাবে করে, সেটাও তোমাদেরকে কিন্তু একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে ডেমনস্ট্রেট করা হয়েছিল। তোমরা ল্যাবরেটরিতে কাজ করেছো কিভাবে সিভ অ্যানালাইসিস করে, কিভাবে হাইড্রোমিটার অ্যানালাইসিস করে, এবং সিভ অ্যানালাইসিস রেজাল্ট এবং হাইড্রোমিটার অ্যানালাইসিস রেজাল্ট কম্বাইন করে কিভাবে কম্বাইন কার্ভ ড্র করা যায় গ্রেডেশন, সেটাও তোমাদের সাথে ডিসকাস করা হয়েছিল। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা বেসিক্যালি আউটপুট হিসেবে আমরা যেটা বের করি সেটা হচ্ছে এখানে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট, যে স্যান্ডের পার্সেন্টেজ কেমন, সিল্টের পার্সেন্টেজ কেমন, ক্লে পার্সেন্টেজ কেমন। ঠিক আছে, এবং সেটা আমরা ক্লাসিফাই করি কিভাবে, সেটা ক্লাসিফাই করি গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে। ঠিক আছে, এবং ওইখান থেকে আমরা কিছু প্যারামিটার বের করি, যদি তোমরা ভুলে না যাও, ওইখান থেকে আমরা D60 বের করি, D50 বের করি, D10 বের করি, এবং সেখান থেকে আমরা কিছু প্যারামিটার বের করি, CU/CC। CU হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি এবং CC হচ্ছে কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন। এবং ইকুয়েশনটা তোমরা বই থেকে চেক করবা, যেহেতু আমি আসলে এখন বই আমার সামনে নাই। D60/D10, এবং এটা সম্ভবত যে D30² × D60 × D10। সো এবং একটা টিপিক্যাল গ্রেইন সাইজ কার্ভ এরকম থাকে। ঠিক আছে, যেখানে হচ্ছে পার্টিকেল সাইজ থাকে, এখানে হচ্ছে পার্টিকেল সাইজ থাকে নরমালি মিলিমিটারে, এবং এখানে হচ্ছে পার্সেন্ট ফাইনাল। সো এটা হচ্ছে তোমার গ্রেইন সাইজ অ্যানালাইসিসের মেইন কনসেপ্ট। এবং এই গ্রেইন সাইজের ডিস্ট্রিবিউশন থেকে আমরা আরো কিছু আইডিয়া পাই, যে তোমার সয়েল স্যাম্পল থেকে আইডিয়া পাই যে তোমার সয়েল স্যাম্পলটা কি ওয়েল গ্রেডেড কিনা, তোমার সয়েল স্যাম্পলটা কি গ্যাপ গ্রেডেড কিনা, এবং তোমার সয়েল স্যাম্পলটা কি ইউনিফর্ম গ্রেডেড কিনা। ঠিক আছে, সো গ্রেইন সাইজের শেপ থেকে এটা আমরা বের করতে পারি, শেপ অফ গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ, CU। এই প্যারামিটার গুলো থেকে আমরা আইডিয়া করতে পারি যে আমার সয়েলটা ওয়েল গ্রেডেড কিনা, গ্যাপ গ্রেডেড কিনা,
ইউনিফর্মলি গ্রেডেড কিনা। এবং এইগুলা ইনডাইরেক্টলি এখানে যে ফিজিক্যাল প্রপার্টি কথাগুলো বলা হচ্ছে, এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলো ইনডাইরেক্টলি সয়েলের স্ট্রেংথটাকে তোমার ডিফাইন করে। সো একটা ওয়েল গ্রেডেড সয়েল মানে হচ্ছে কি, একটা ওয়েল গ্রেডেড সয়েল ফর এক্সাম্পল যদি আমি বলি, একটা ওয়েল গ্রেডেড সয়েল হচ্ছে এইখানে তোমার অল দ্য পার্টিকেল সাইজ, যদি আমি বলি যে লার্জার পার্টিকেল থেকে স্মলার পার্টিকেল, সব ধরনের পার্টিকেল সাইজ আছে। তো সব ধরনের পার্টিকেল সাইজ থাকলে কি হয়, যে যখন এরা বন্ড ক্রিয়েট করে, নর্মালি কি হয়, লার্জার পার্টিকেল গুলো তারা একটা আরেকটার সাথে কন্ট্যাক্টে বন্ড ক্রিয়েট করে, তখন তাদের মধ্যে যে ফাইন পার্টিকেল, এখানে যে ফাইন পার্টিকেল গুলো থাকে, সেটা করে কি লার্জার পার্টিকেল গুলোর মাঝখানে যে ভয়েড স্পেস থাকে, ওই ভয়েড স্পেসে সে ফিল্ড আপ হয়। সো এই ফিল্ড আপ হওয়ার কারণে কি হয়, তার কম্প্যাক্টনেসটা ভালো হয়, কম্প্যাক্টনেসটা ভালো হয়, এবং সয়েলের ইনডাইরেক্টলি যদি আমি বলি যে সয়েলের স্ট্রেংথটা বেটার হয়। এটা হচ্ছে একটা ওয়েল গ্রেডেড সয়েলের ক্যারেক্টারিস্টিক বা ওয়েল গ্রেডেড সয়েলের ফিজিক্যাল মিনিং। গ্যাপ গ্রেডেড সয়েলের মানে হচ্ছে যে তুমি এখানে পার্টিকুলার কিছু সাইজ একদমই নাই, গ্যাপ গ্রেডেড, সো পার্টিকুলার একটা সাইজ ইজ টোটালি নাই, টোটালি অ্যাবসেন্ট, সো সেটাকে বলা হয় থাকে তোমার গ্যাপ গ্রেডেড সয়েল। এন্ড গ্যাপ গ্রেডেড সয়েল ইজ নট এ গুড কোয়ালিটি সয়েল টু ক্যারি দ্য সুপার ইম্পোজড লোড। এবং ইউনিফর্মলি গ্রেডেড সয়েল হচ্ছে তোমার কিছু সার্টেন পার্সেন্টেজ খুব ডমিনেটিং এবং বাকিগুলো পরিমাণ কম থাকে, সো দ্যাট ইজ অলসো নট সুইটেবল ফর, দ্যাট ইজ অলসো নট ডিজায়ারেবল অ্যাজ এ গুড ফাউন্ডেশন বেড। তো আমরা এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে, এই যে সিম্পল একটা টেস্ট, গ্রেইন সাইজ অ্যানালাইসিস, সেখান থেকে কিন্তু আমরা সয়েলের নেচারটাকে ইনডাইরেক্টলি জাজ করতে পারি। ঠিক আছে, সো তার মধ্যে একটা হচ্ছে গ্রেইন সাইজ অ্যানালাইসিস। স্পেসিফিক গ্র্যাভিটি গেল, গ্রেইন সাইজ অ্যানালাইসিস গেল। এরপরে তোমার যদি আমি বলি, এখানে আরেকটা টেস্ট থাকে, দ্যাট ইজ কল্ড রিলেটিভ ডেনসিটি। যেটা তোমাদেরকে অনলাইন এক্সপেরিমেন্টালি দেখানো হয়েছিল, যে বেসিক্যালি রিলেটিভ ডেনসিটিটা করা হয় কোহেশনলেস সয়েলের জন্য। এবং এই প্রসিডিউরটা হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর। এটা তোমার থিওরিটিক্যালি মানে এক্সপেরিমেন্টাল প্রসিডিউর, এবং এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাকে রিলেটিভ ডেনসিটিটা কম্পিউট করতে হয়। ঠিক আছে, এবং এটার কিছু কোরিলেশন আছে, বাট সেটা আমাদের সবসময়, সেটা হচ্ছে এসপিটিএন এর সাথে, ফিল্ড ইনভেস্টিগেশনের সাথে। বাট মূলত সেটাকে অ্যাকুরেটলি যদি রিলেটিভ ডেনসিটি বের করতে হয়, তোমাকে হচ্ছে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করতে হয়। ল্যাবরেটরি এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাকে রিলেটিভ ডেনসিটিটা বের করতে হয়। এবং রিলেটিভ ডেনসিটি ইজ মেইনলি ফর কোহেশনলেস সয়েল। মেইনলি ফর কোহেশনলেস সয়েল, তার মানে হচ্ছে যে স্যান্ডি সয়েল যদি থাকে, সো স্যান্ডি সয়েলের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশনের মাধ্যমে রিলেটিভ ডেনসিটি বের করি। রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে তার ডেন্স স্টেটের সাথে তার বর্তমান যে স্টেটটা আছে তার একটা কম্প্যারিজন করা। এবং রিলেটিভ ডেনসিটিকে এক্সপ্রেসড করা হয় নরমালি 0 to 100% এইভাবে। সো যদি 0% মানে হচ্ছে তার ম্যাক্সিমাম ডেনসিটির তুলনায় 0, দ্যাট মিনস ইজ ভেরি লুজ সয়েল। সো রিলেটিভ ডেনসিটি যত বাড়বে, দ্যাট মিনস দ্য সয়েল কে আমরা তখন, বা ওই স্যান্ডটাকে আমরা তত কম্প্যাক্টেড স্যান্ড বলতে পারবো। ঠিক আছে, সো আমরা অনেক ক্ষেত্রে, যদিও এই রিলেটিভ ডেনসিটি অ্যাপ্লিকেশনটা ইন রিয়েলিটি সয়েল মেকানিক্স আমরা খুব বেশি করি না, বাট মাঝে মাঝে আমাদের দরকার হয়। যদি কিউব স্যান্ড থাকে, আমরা তার রিলেটিভ ডেনসিটিটা বের করে দেখি যে কেমন। সো তোমার যদি কোনো ধরনের অপশন না থাকে, তুমি রিলেটিভ ডেনসিটি টেস্ট করে দেখতে পারো যে তোমার সয়েলের কম্প্যাক্টনেসটা কেমন। ঠিক আছে, সো এটা হচ্ছে যে আরেকটা তোমার আরেকটা ইন্ডেক্স প্রপার্টিজ অফ সয়েলস। এবং এরপরে দেখো যে এরপরে তোমাদের আরেকটা ইন্ডেক্স প্রপার্টি যেটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভ্যালিড ফর কোহেসিভ সয়েল, সেটা হচ্ছে প্লাস্টিসিটি, যেটা আমি আলাদা একটা চ্যাপ্টারে তোমাদের চ্যাপ্টার হিসেবে দেখাইছিলাম, প্লাস্টিসিটি অফ সয়েলস। এবং এখানে আমরা কিছু লিমিট বের করি, বেসিক্যালি 3টা লিমিট বের করি: লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং শ্রিঙ্কেজ লিমিট। এবং সেখান থেকে আমরা আরো 3টা ইন্ডেক্স বের করি: লিকুইডিটি ইন্ডেক্স,
সরি প্লাস্টিসিটি ইন্ডেক্সটা আগাবে, প্লাস্টিসিটি ইন্ডেক্স, লিকুইডিটি ইন্ডেক্স, তারপরে তোমার প্লাস্টিসিটি ইন্ডেক্স, লিকুইডিটি ইন্ডেক্স এবং শ্রিঙ্কেজ ইন্ডেক্স, তোমার টোটাল 6টা ইন্ডেক্স বের করি। তো বেসিক্যালি এগুলো হচ্ছে তোমার ইন্ডেক্স। তো এখানে আমার মেইনলি যেটা কাজে লাগে প্লাস্টিসিটির ক্ষেত্রে, মেইনলি আমার যেটা কাজে লাগে সেটা হচ্ছে এল which is liquid limit, PL which is plastic limit, and PI plasticity index. Liquid limit, plastic limit এবং plasticity index. So এই জিনিসগুলো যদি থিওরিটিক্যালি আমি তোমাদেরকে একটু দেখাই, বেসিক্যালি এটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, এটা হচ্ছে ভলিউম, এবং এই প্লাস্টিসিটিটা মেইনলি ফর কোহেসিভ সয়েল। এই প্লাস্টিসিটিটা মেইনলি ভ্যালিড ফর কোহেসিভ সয়েলস। সো প্লাস্টিসিটি, যে প্লাস্টিসিটি মানে হচ্ছে তোমার ক্লে সয়েল যদি হয় বা খুব ফাইন গ্রেইনড সয়েল যদি হয়, সো এই ফাইন গ্রেইন সয়েলগুলো যেটা হয় যে তারা আমি আগেই বলছি যে তারা কোহেসিভ সয়েল এবং তারা বেসিক্যালি একে অপরের সাথে তাদের অ্যাট্রাকশনটা থাকে হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, বা তারা হচ্ছে যে একটা অ্যাট্রাকশনের মাধ্যমে তারা কানেক্টেড থাকে এবং খুব ফাইন গ্রেইন। সো এখানে ওয়াটারের এফেক্টটা খুব ইম্পর্টেন্ট। ওয়াটারের এফেক্টটা খুব ইম্পর্টেন্ট কেন? ওয়াটারের এফেক্টটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো যদি সে এটা একটা ক্লে পার্টিকেল, এটা হচ্ছে একটা ক্লে পার্টিকেল, এটা হচ্ছে একটা ক্লে পার্টিকেল, তো ক্লে পার্টিকেল গুলা কিন্তু ইলেকট্রিক্যালি চার্জ, তারা হচ্ছে নিউট্রাল না, ইলেকট্রিক্যালি চার্জ। এবং নর্মালি আমরা জানি যে কোনো সয়েলের সলিড এলিমেন্টের মধ্যে ওয়াটার থাকে, দ্যাট মিনস স্যাচুরেটেড অবস্থায় থাকে, হোয়াট এভার ডিগ্রি অফ স্যাচুরেশন তো 100% নাও থাকতে পারে, বাট স্যাচুরেট থাকে। সো ক্লে পার্টিকেল গুলো যখন থাকে, ক্লে পার্টিকেল গুলো করে কি কিছু ওয়াটারকে সে মানে সে ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। সো ক্লে পার্টিকেলের পজিটিভ চার্জ ওয়াটারের নেগেটিভ এনটাকে অ্যাট্রাক্ট করে, যেটা আমরা কেমিস্ট্রিতে আমরা পড়ে থাকি। সো অ্যাট্রাক্ট করে, এবং এখানে দেখো আলটিমেটলি হয় কি ওয়াটার গুলো এই ক্লে সারফেসের সাথে, যদি আমি এখানে সলিড যেটা দেখলাম যে ক্লে সারফেসের সাথে সে কাইন্ডলি খুব স্টিকি থেকে থাকে, স্টিকি ভাবে তার থাকে। তো স্টিকি ভাবে যেহেতু থাকে, সেই ওয়াটারটাকে আমরা বলি অ্যাবজর্বড ওয়াটার, অ্যাবজর্বড ওয়াটার। এবং আর কিছু ওয়াটার তোমার তাদের ফাঁকা স্পেসে থাকে, যেটাকে আমরা বলি ফ্রি ওয়াটার, তারা হয়তো ভাবে বন্ড ক্রিয়েট করে না। সো তোমার সয়েলের উপরে বা ক্লে পার্টিকেল উপরে যখন লোড পড়ে, তখন হচ্ছে যে ওয়াটার গুলো ডিসচার্জ হয়, সেটাকে কনসলিডেশন বলে, সেটা তোমরা জানো। বাট বেসিক্যালি যেটা হয় যে ময়েশ্চার কন্টেন্টের ভেরিয়েশনের সাথে এই ক্লে বা কোহেসিভ সয়েলের রেসপন্সটা খুব ইন্টারকানেক্টেড। সো যখন ময়েশ্চার কন্টেন্ট খুব বেশি থাকে, সয়েল জেনারেলি বিহেভ করে লিকুইডের মতো। হ্যাঁ, কারণ সয়েলের ময়েশ্চার কন্টেন্ট খুব বেশি থাকা মানে ওয়াটার কন্টেন্ট খুব বেশি থাকা, সয়েল জেনারেলি বিহেভ করে লুব্রিকেন্ট টাইপ, খুব সফট একটা সয়েলের মতো বিহেভ করে। সো ময়েশ্চার কন্টেন্ট যত কমাতে থাকবা, সয়েলের বিহেভিয়ারটা তত চেঞ্জ হবে। ক্লে সয়েলের ক্ষেত্রে সে তখন তোমার সে ইনিশিয়ালি সে ফর লিকুইড লাইক বিহেভিয়ার থাকবে, লিকুইড লাইক বিহেভিয়ার থেকে সে লুব্রিকেন্টের মতো হবে, দেন সে পেস্ট টাইপের বিহেভিয়ার সে শো করবে, একটা সময় সে খুব ব্রিটাল বা হার্ড বিহেভিয়ার শো করবে। সো ডিপেন্ডিং অন ময়েশ্চার কন্টেন্ট, এবং একটা সার্টেন পার্সেন্টেজ ময়েশ্চার কন্টেন্ট যাওয়ার পরে তুমি তার উপর যতই লোড দাও, তার ভলিউম আর চেঞ্জ হয় না, বা লোড না,
তার ভলিউম আর ন্যাচারালি, সো লোডের কনসেপ্ট এখন আসবে না, সো তার ভলিউমটা চেঞ্জ হয় না। দ্যাট মিনস তার ফ্রি ওয়াটার গুলো সব আর চলে যায়, বা ফ্রি ওয়াটার গুলো থাকে না, বাট তার যে অ্যাবজর্ব ওয়াটার সেগুলো থাকে। সো সে তখন খুব হার্ড একটা বিহেভিয়ার শো করে, ঠিক আছে। সো কখন সয়েল কিরকম বিহেভিয়ার শো করবে সেইটাকে ডিফাইন করার জন্য মিস্টার অ্যাটারবার্গ কিছু লিমিট সাজেস্ট করেন, যেটা এখন সয়েল মেকানিক্সে ইউজ হয়। স্পেশালি তেরজাগির স্যাচুরেটেড সয়েল মেকানিক্স যখন তেরজাগি ডেভেলপ করে, তারপর থেকে এই জিনিসটা খুব কমনলি ইউজ হয়। সেটা হচ্ছে তোমার লিমিট গুলো। সো এই লিমিট গুলো হচ্ছে, এখানে 3টা লিমিট বলা আছে: লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং শ্রিঙ্কেজ লিমিট। সো লিকুইড লিমিটটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সয়েল, যে ধরো তুমি কোনো একটা কোহেসিভ সয়েল নিলে, লিকুইড লিমিটটা হচ্ছে সয়েলের ওই প্রপার্টি, যে প্রপার্টি বা ওই লিমিটিং ওয়াটার কন্টেন্ট, যে ওয়াটার কন্টেন্টটাকে এক্সিট করে গেলে সয়েল উইল বিহেভ অ্যাজ এ লিকুইড, সয়েলটা তোমার লিকুইড হিসেবে বিহেভ করবে। আর প্লাস্টিক লিমিটটা হচ্ছে যে সেই লিমিটটা, যে লিমিটের পরে গেলে বা যে লিমিটের পরে সয়েল বিহেভ করবে প্লাস্টিক, দ্যাট মিনস সয়েল উইল শো সাম প্লাস্টিক নেচার, ঠিক আছে। আর শ্রিঙ্কেজ লিমিটটা হচ্ছে যে সেই লিমিট, যে লিমিটের পরে বা যে মানে ওই শ্রিঙ্কেজ লিমিটের চেয়ে যদি তুমি ময়েশ্চার কন্টেন্টটা কমায় ফেললো, যতই তুমি চেঞ্জ করো না কেন, সয়েলের ভলিউমে চেঞ্জ ওভাবে হয় না। সো সেই লিমিটটাকে বলা হয়ে থাকে shrinkage limit. That means at the shrinkage limit, soil behaves as very hard materials, like a brittle, like a candy. And plastic limit হচ্ছে soil behave as a plastic material, like like toothpaste or like তোমার lubricant. And liquid limit হচ্ছে সেই লিমিট যেটা বললাম, যে এই লিকুইড লিমিটটাকে যখন সয়েল এক্সিট করে যাবে, তো সয়েল উইল বিহেভ অ্যাজ এ লিকুইড, ঠিক আছে। এবং এই লিমিট গুলো থেকে তুমি স্টিমেট করতে পারবা যে তোমার সয়েলের ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, বা তোমার ক্লে সয়েলের নেচারটা কেমন, ঠিক আছে। এবং আমরা এই জিনিসগুলো বের করে এক্সপেরিমেন্টালি, ক্যাসাগানরা অ্যাপারেটাস আছে, সো এক্সপেরিমেন্টালি আমরা লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিট বের করি, এবং লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স থেকে আমরা বের করি হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স, ঠিক আছে। এবং এই জিনিসগুলো, এই প্লাস্টিসিটি ইন্ডেক্সটা আমাদের খুব কাজে লাগে সয়েলকে আমরা যখন ক্লাসিফাই করি। এবং আমরা ইনডাইরেক্টলি যখন আমরা সয়েলের এই 3টা প্রপার্টি স্পেশালি যখন আমরা বের করি, তখন আমরা আইডিয়া করতে পারি যে সয়েলটা কি সফট না সফট স্টেটে আছে না হার্ড স্টেটে আছে। এন্ড সেটা কিভাবে আমরা করি দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি যে তুমি কোন একটা সয়েল ফিল্ড থেকে এক্সট্রাক্ট করলা, এন্ড ফিল্ড থেকে এক্সট্রাক্ট করার পরে তুমি হয়তো তার ময়েশ্চার কন্টেন্ট পাইলা 32%, এখন তুমি ওই সয়েলটাকে তখন টেস্ট করে তার লিকুইড লিমিট পাইলা, ধরো লিকুইড লিমিট পাইলা তোমার হচ্ছে যে 30%, তার প্লাস্টিক লিমিট পাইলা তুমি 23%। তার মানে হচ্ছে লিকুইড লিমিট হচ্ছে এখানে, লিকুইড লিমিট হচ্ছে 30%, প্লাস্টিক লিমিট এখানে 23%. So within this range, soil will behave as a plastic, but তোমার সয়েলটা currently তোমার সয়েলটা আছে 32% এই জায়গায়। So this is your soil right now, 32%. That means তোমার বর্তমান নেচারে যে সয়েলটা তুমি এক্সট্রাক্ট করেছো, এই সয়েলটা তার লিকুইড লিমিট চেয়ে বেশি অবস্থায় আসছে। তার মানে হচ্ছে তুমি এই স্যাম্পলটাকে তুমি যদি প্র্যাকটিক্যালি তখন দেখো, চিন্তা করবে, দেখবা যে এই সয়েলটা ভেরি সফট সয়েল, অলমোস্ট লিকুইড লাইক, অলমোস্ট সে লিকুইড লাইক একটা সয়েল বা লিকুইড বিহেভিয়ার সে শো করছে। তো তুমি এই ইন্ডেক্স প্রপার্টি থেকে বা কোহেসিভ সয়েলের বা এই ধরনের সয়েলের ইন্ডেক্স প্রপার্টি থেকে তুমি ইনডাইরেক্টলি সয়েলের নেচার সম্পর্কে তুমি আইডিয়া করতে পারবে, যার কারণে সয়েলের এই ইন্ডেক্স প্রপার্টি গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগে। এবং এই জিনিসগুলো তোমাদের এক্সপেরিমেন্টালি দেখানো হয়েছে এবং তোমাদের সাথে থিওরিতেও ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইন জেনারেল টোটাল বেসিক্যালি চ্যাপ্টার। তোমাদের সাথে যদি আমি প্রথম কন্টেন্টে আসি, যদি আমি বলে যে ইন্ডেক্স প্রপার্টি এবং প্লাস্টিসিটি দুইটাকে আমি কম্বাইনলি তোমাদের সাথে কাছে ডিসকাস করলাম। এটা হচ্ছে ইন জেনারেল টোটাল ওভারভিউ। আমি ক্লাসেও তোমাদের সাথে ডিসকাস করেছি। সো তোমরা যদি এখন আমার কথাগুলো একটু মাথায় আছে, তোমাদের হয়তো প্রিভিয়াস বা তোমরা যদি একটু বইটা পড়ো, আমার মনে হয় তোমরা প্রিভিয়াস জিনিসগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবে। এতটুকু তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ইন জেনারেল, বা তোমাদের
যেটা আগে কোশ্চেন ছিল, বা এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, কারো কোনো কোশ্চেন নাই? স্যার ওই গ্রেন সাইজ অ্যানালাইসিস থেকে সয়েলের কম্প্যাক্টনেস এর বিষয়টা আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, গ্রেন সাইজ অ্যানালাইসিস থেকে কম্প্যাক্টনেস এর কথা যেটা বললাম, যে তুমি যদি গ্রেন সাইজ কার্ভ থেকে তুমি সিইউ বের করতে পারো, সিসি বের করতে পারো, এবং তোমার গ্রাফের শেপ দেখা যায়। তো গ্রাফটা অনেক সময় তোমার ফ্ল্যাট শেপ থাকে, কিছু সময় তার শেপটা একটু অন্যরকম থাকে। সো সিইউ এবং সিসি রিলেশন থেকে আমরা সয়েলের গ্রেডেশন সম্পর্কে ধারণা করতে পারি। যেমন সয়েলটা কি ওয়েল গ্রেডেড কিনা বা গ্যাপ গ্রেডেড কিনা। ওয়েল গ্রেডেড সয়েল মানে হচ্ছে যে তোমার এখানে একটা সয়েলের যে পার্টিকেল সাইজ, যে একটা রেঞ্জ আছে, ধরো তোমার এই সয়েলের পার্টিকেলের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 0.1 এবং মিনিমাম সাইজ হচ্ছে 0.09। ধরো ম্যাক্সিমাম এবং মিনিমামের যেই রেঞ্জটা, এবং এই ম্যাক্সিমাম এবং মিনিমামের রেঞ্জের মধ্যে সব ধরনের পার্টিকেল সাইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, সব ধরনের পার্টিকেল সাইজ আছে। তো সব ধরনের পার্টিকেল সাইজ থাকলে কি হবে, যে এখানে এই যে ধরো ধরো তোমার যদি ধরো তোমার সয়েলের ম্যাক্সিমাম রেঞ্জ পার্টিকেল সাইজ হচ্ছে 0.1 এবং মিনিমাম হচ্ছে 0.09। তো তার মানে হচ্ছে তোমার এখানে কি হয়, লার্জার সাইজগুলো যখন সে কানেক্টেড হয়, তাদের মাঝে কিছু ভয়েড স্পেস থাকে। সো এই 0.1 থেকে 0.09 রেঞ্জে সব ধরনের পার্টিকেল সাইজ যদি থাকে, তাহলে কি হয়, স্মলার পার্টিকেল গুলো লার্জার পার্টিকেল গুলো মাঝখানে সে প্লেস করে ফেলে। তো তখন কি হয়, তার ভয়েড স্পেসটা খুব কম থাকে। সো ভয়েড স্পেসটা কম থাকা মানে কি, সয়েলটা তোমার জেনারেলি আমরা বলতে পারি সয়েলটা কম্প্যাক্ট কন্ডিশনে থাকে। সয়েলটা কম্প্যাক্ট কন্ডিশনে থাকা মানে কি, সয়েলটা কম্প্যাক্ট কন্ডিশনে থাকা মানে হচ্ছে সয়েলটা তখন সুপার ইম্পোজ লোড যদি বলো, ইনডাইরেক্টলি আমি যদি বলতে পারি যে তার লোড ক্যারিং ক্যাপাসিটিটা বেশি থাকে। সো যার কারণে এটা বলা হয়েছে যে তোমার যদি গ্রেন সাইজ অ্যানালাইসিস থেকে ইনডাইরেক্টলি তুমি সয়েলের নেচারটা সম্পর্কে আইডিয়া করতে পারো, বাট দিস ইজ নট গ্যারান্টেড যে তোমার অলওয়েজ গ্যাপ গ্রেডেডি, অলওয়েজ ওয়েল গ্রেডেডি হইতে হবে, বা অলওয়েজ গ্যাপ গ্রেড হইলেই যে খারাপ হবে, দ্যাটস নট এক্স্যাক্টলি ট্রু। বাট ইন জেনারেল যখন আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি আগেই তোমাদেরকে সয়েল মেকানিক্স পড়ানোর সময় থেকে বলে আসছি যে সয়েল মেকানিক্স ইজ হাইলি আনপ্রেডিক্টেবল সাবজেক্ট, যার কারণে সয়েল মেকানিক্স মানুষ পড়তে চায় না, বা মানুষ পরবর্তী সয়েল মেকানিক্স এর ব্যাপারে একটু ঝামেলা বোধ করে, কারণ সয়েল মেকানিক্স তোমার আনসার্টেনিটিটা অনেক বেশি, এবং এখানে তোমার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এক্সপেরিমেন্টাল রেজাল্টস, পিস অফ ইনফরমেশন কে এক পয়েন্টে এনে দেন তোমাকে ডিসিশন নিতে হয়। সো ঠিক তেমনি গ্রেন সাইজ অ্যানালাইসিস তোমাকে ইনডাইরেক্টলি কম্প্যাক্টনেস দেয়, বাট দিস ইজ নট দ্য ডাইরেক্ট মেজারমেন্ট অফ সয়েল স্ট্রেংথ। বুঝছো? জি স্যার, বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার কিছু সয়েল হচ্ছে গ্রেইন সয়েল হচ্ছে মানে মনে হয় যেন ক্লে এর মতো, কিন্তু উই ম্যাটেরিয়ালটা হচ্ছে প্লাস্টিসিটি শো করে না, বা থ্রেড বানানো যায় না ইজিলি। স্যার এটা সম্পর্কে একবার বলছিলেন একটু, স্যার আরেকবার যদি একটু বলতেন। এটা ভালো কোশ্চেন করছো তোমরা। এটা তোমাদেরকে ক্লাসের মধ্যে বলছিলাম যে ধরো সয়েলের যেটা হয় যে, ধরো তোমার সয়েলটা হয়তো ক্লে না, সয়েলটা হয়তো ধরো ফাইন গ্রেইন সয়েল। হ্যাঁ, তারা নর্মালি আমি এতক্ষণ যেটা তোমাদেরকে বললাম যে লেস দেন 0.075 যদি হয়, তাহলে সেটা সিল্ট এন্ড ক্লে থাকে, কোহেসিভ নেচার থাকে, সে লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট শো করবে। বাট যেটা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, সয়েলটা তোমার ফাইন গ্রেইন সয়েল হয়তো বেশি, বাট তুমি যখন ওই যেটা বললা যে তুমি থ্রেড বানাতে পারতেছো না, বা তুমি রোল করতে পারতেছো না, তো দ্যাট মিনস ইভেন দো দ্য সয়েল ইজ ফাইন গ্রেইন, বাট they do not cause any প্লাস্টিক ক্যারেক্টারিস্টিক্স, মানে তাদের
তারা বেসিক্যালি প্লাস্টিক নেচারের না, বা তাদের প্লাস্টিক ক্যারেক্টারিস্টিকটা তারা তখন শো করছে না। দ্যাট মিনস এই ধরনের সয়েল অনেক সময় থাকে যে তারা সিল্ড ফাইন গ্রেইন, বাট তাদের মধ্যে তুমি যদি আমি যদি বলি যে তাদের মধ্যে স্টিল কোহেশনের চেয়ে তাদের মধ্যে ফ্রিকশনটা ডমিনেটিং, সো দ্যাট তাদের যে অ্যাট্রাকটিভ ফোর্স যেটা থাকে বা অ্যাট্রাকটিভ ফোর্সটা এখানে ডমিনেটিং না। সো এটা হয়তো এটা ইন জেনারেল কিছু সয়েল ক্ষেত্রে শো করে। সো তোমরা এটা ইটস এ কাইন্ড অফ প্রপার্টি যে যে সয়েলটা ইভেন দো সয়েলটা ফাইন গ্রেইন দেখা যায় তখন সিল্টেড, সেটাকে আমরা বলি যে সিল্ট, তার ক্লে পরিমাণ হয়তো খুব কম থাকে, তার সিল্টের পরিমাণ বেশি থাকে। তো সিল্টটা যেটা হয় যে সিল্টটা পার্সেন্ট ফাইনার, বাট they are not like they do not possess any attractive nature, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে ফিজিক্যালি দেখানো সম্ভব না, বাট জিনিসটাকে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা যখন তুমি যদি এটা মাইক্রোস্কোপিক ইমেজ দেখো, তখন সেটা আরো ক্লিয়ার হয়। বাট ইন জেনারেল আমরা অনেক সময় অ্যাটারবার্গ লিমিট টেস্ট করলে সেটা দেখতে পারি, এবং এই ফরমেশনটা হইতে পারে জিওলজিক্যাল, যেহেতু আসলে জিওলজিক্যাল সয়েলের ফরমেশনটা জিওলজিক্যাল ফরমেশনের মাধ্যমে হয়, তো তোমার যে কোনো সর্ট অফ ফরমেশন হতে পারে। বুঝছো বুঝছো? জি স্যার, মানে ওই সয়েলটাতে সিল্টের পরিমাণ বেশি এবং ন্যাচারালি সিল্টের পরিমাণ বেশি, এন্ড দিস আর অ্যাকচুয়ালি নন প্লাস্টিক সয়েল। জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আগের চ্যাপ্টারের একটা প্রশ্ন করতে ভুলে গেছিলাম স্যার। বলো। স্যার এই রিলেটিভ ডেনসিটিটা কি স্যার নেগেটিভ হতে পারে? মানে স্যার একটা ম্যাথ করার সময় আমার স্যার নেগেটিভ চলে আসছিল। ইউজুয়ালি হয় না, বুঝছো, ইউজুয়ালি হয় না। ম্যাথটা হয়তো তুমি চেষ্টা কোনো কারণে আসছে, বাট নর্মালি রিলেটিভিটি ইউজুয়ালি নেগেটিভ হয় না। হ্যালো? জি স্যার, বাট এটা পসিবল বা এটা আসলে কি মিন করতেছে? রিলেটিভ ডেনসিটি তোমার জিরো হবে না, তার কারণ হচ্ছে আমরা একটা ম্যাক্সিমাম ডেনসিটি রেসপেক্টে করি তো। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পারতেছি। রিলেটিভ ডেনসিটি যেহেতু আমরা একটা ম্যাক্সিমাম ডেনসিটি রেসপেক্টে করি, সো আমরা ধরে নেই যে ম্যাক্সিমাম ডেনসিটি রেসপেক্টে সে কতটুকু অ্যাচিভ করেছে। এবং নরমালি আমরা রিলেটিভ ডেনসিটিটা আমরা বের করি হচ্ছে কোহেশনলেস সয়েলের, ড্রাই সয়েলের, কোহেশনলেস সয়েলের ক্ষেত্রে, এবং বেসিক্যালি এটা ইটস এ ড্রাই ফ্যাক্টর। সো অল দ্য কেসেস আমরা ড্রাই ডেনসিটিটার উপরে রিলাই করি। সো এইটা প্র্যাকটিক্যালি আসলে কখনো হওয়ার কথা না। আমি জানি না হয়তো এটা কখনো তুমি এক্সপেরিমেন্টালি ভুল আসছে কিনা, বাট প্র্যাকটিক্যালি রিলেটিভ ডেনসিটিটা 0 থেকে 100 এর মধ্যে থাকে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আরেকটা জিনিস তুমি যদি কোশ্চেনটা করছো, সো দ্যাট এখানে আমি আরেকটা জিনিস বলি যে লিকুইডিটি ইন্ডেক্স বা তোমার আরেকটা ইন্ডেক্স, আমার নাম এখন মনে আসতেছে না, আই এম সরি। কনসিস্টেন্সি ইনডেক্স। কনসিস্টেন্সি ইন্ডেক্স, হ্যাঁ। লিকুইডিটি ইন্ডেক্স এবং কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে তোমার কিন্তু, বা লিকুইডিটি ইন্ডেক্সকে সম্ভবত ওয়াটার প্লাস্টিসিটি রেশিও বলে। সো এই দুইটা ইন্ডেক্স কিন্তু নেগেটিভ আসতে পারে, 100 এর চেয়ে বেশি আসতে পারে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এই দুইটা ইন্ডেক্স কিন্তু তোমরা যেটা এটা কিন্তু অনেক সময় আমরা ইনডাইরেক্টলি সেখান থেকে কিন্তু সয়েলের কনসিস্টেন্সি সম্পর্কে একটা ধারণা করা যায়। সো লিকুইডিটি ইন্ডেক্স এবং কনসিস্টেন্সি ইন্ডেক্স হচ্ছে একটা আরেকটার বিপরীত। সো এই দুইটা জিনিস কিন্তু তোমার 100 এর চেয়ে বেশিও আসতে পারে এবং 0 এর চেয়ে কমও আসতে পারে, নেগেটিভ ভ্যালু থাকতে পারে। বাট রিলেটিভ ডেনসিটি ন্যাচারাল নরমালি 0 এর নিচে যায় না। ঠিক আছে? সিগনিফিকেন্স গুলো যদি একটু বলতেন স্যার, যদি স্যার 100 চেয়ে বেশি হয় বা 0 চেয়ে কম হয় তাহলে। লিকুইডিটি ইন্ডেক্স আর কনসিস্টেন্সি ইন্ডেক্সটা ভাইস ভার্সা না স্যার? হ্যাঁ, ভাইস ভার্সা, ভাইস ভার্সা। ওইটা তোমাদের কি মনে নাই? ওইটা কি দেখাই যাবে তোমাদেরকে? হ্যালো স্যার, কনসিস্টেন্সি ইন্ডেক্স 100 মানেতে এটা হচ্ছে হার্ড, আর লিকুইডিটি ইন্ডেক্স 100 মানেতে এটা হচ্ছে লিকুইডিটি, এরকম টাইপের সেটা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি তোমাদের শেয়ার দিচ্ছি, ক্লাস লেকচারটা শেয়ার দিচ্ছি। ওয়েট, দেখো শেয়ার হয়েছে।
জি স্যার। দেখো লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে কি তোমার লিকুইডিটি ইন্ডেক্স হচ্ছে যেটা এখানে তুমি দেখো যে আমি ইকুয়েশনটা আমি জাস্ট ভুলে গেছিলাম, যার কারণে আমি ইকুয়েশনটা যেহেতু আমি বলছি তোমাদের আমি ক্লাস নিচ্ছি উইদাউট বুক, সো allow me some time. দেখো লিকুইডিটি ইন্ডেক্স যদি আমি তোমাদেরকে লিকুইডিটি ইন্ডেক্সের ইকুয়েশনটা যদি আমি লিখি, plasticity index. So W is the moisture content, WP is the uh, uh, plastic limit, and PI is the plasticity index. For example, যেটা আমি বলেছিলাম একটু আগে, তোমার লিকুইড লিমিট হচ্ছে 30, প্লাস্টিক লিমিট হচ্ছে 23, এবং তোমার সয়েলটা এখন আছে 32। সো এটার লিকুইডিটি ইন্ডেক্স কত হয় দেখো, ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে তোমার 32, প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে 23, এবং প্লাস্টিক লিমিট হচ্ছে 23, এন্ড প্লাস্টিসিটি ইন্ডেক্স হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট 7 divided by 7, so কত হচ্ছে তোমার 9/7, which is greater than 100. Is it true? Greater than 100. So liquid limit যেটা লিকুইড লিমিটটা হচ্ছে তোমার একটা সয়েলের লিকুইডিটি ইন্ডেক্স যেটা, সো লিকুইডিটি ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি শো করে যে তার ক্লোজনেস টু লিকুইড লিমিট। লিকুইডিটি ইন্ডেক্সটা শো করে কোন একটা সয়েলের ক্লোজনেস টু লিকুইড লিমিট। সো এটা আমি যেটা বলেছিলাম যে এটা 100 এর চেয়ে বেশি হইতে পারে, 100 এর চেয়ে বেশি হইতে পারে। তার কারণ হচ্ছে যে 100 বেশি হওয়া মানে হচ্ছে সেটা তার লিকুইড লিমিটকে পাস করে গেছে। সো সয়েলের বিহেভিয়ার তখন হচ্ছে কাইন্ড অফ লিকুইড বিহেভিয়ার। এবং সিমিলারলি লিকুইডিটি ইন্ডেক্সটা তোমার লেস দেন 0 হইতে পারে, তখন হচ্ছে সয়েলটা তোমার লেস দেন 0 হওয়া মানে সয়েলটা খুব হার্ড একটা বিহেভিয়ার শো করছে, সে তার প্লাস্টিক লিমিটটাকে ক্রস করে গেছে। সো তার বিহেভিয়ারটা তখন খুবই হার্ড, খুবই স্টিফ এটা বিহেভিয়ার সে শো করছে। সো সেটা হচ্ছে তোমার লিকুইডিটি ইন্ডেক্সের রিফ্লেকশন। এবং কনসিস্টেন্সি ইন্ডেক্স যেটা, সেটা হচ্ছে জাস্ট লিকুইডিটি ইন্ডেক্সের অপোজিট, বা লিকুইডিটি ইন্ডেক্স এবং কনসিস্টেন্সি ইন্ডেক্সের লিকুইডিটি ইন্ডেক্সের ভাইস ভার্সা যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্স। সো এইটাও কিন্তু তোমার একটা ইন্ডিকেটর। যদি তোমার কোনো ধরনের স্ট্রেংথ প্রপার্টি জানা না থাকে, স্পেশালি ক্লে সয়েলের ক্ষেত্রে, তখন যদি তুমি এই লিকুইডিটি ইন্ডেক্স বের করে নাও, তুমি বুঝতে পারবা যে সয়েলের স্টেটটা কোথায় আছে। সয়েলটা কি তোমার ইটস এ কাইন্ড অফ রিলেটিভ ডেন্সিটির মতো, যে ইন টার্মস অফ পার্সেন্টেজ তুমি গেস করতে পারবা যে তোমার সয়েলটা কি লিকুইড লিমিটের কাছে না প্লাস্টিক লিমিটের কাছে, তোমার সয়েলটা কোন স্টেজে আছে, সে কি সফট স্টেজে আছে না কাইন্ড অফ লিকুইড স্টেজে আছে, সেটা সম্পর্কে তুমি ইনডাইরেক্টলি গেস করতে পারবে। বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার এই চ্যাপ্টার থেকে স্যার ওই অ্যাক্টিভিটি পার্টটা স্যার এত ভালো মতো পড়ানো হয়নি স্যার, এটাকে আমরা স্কিপ করব? অ্যাক্টিভিটি তো জাস্ট একটা ডেফিনেশন, এখানে আর কিছু নাই। প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ক্লে ফ্র্যাকশন। অ্যাক্টিভিটি বেসিক্যালি হচ্ছে তোমার জাস্ট ডেফিনেশনটা তোমরা দেখতে পারো, আমার স্লাইডেই তোমাদের আছে বোধহয় ডেফিনেশনটা। সো ডেফিনেশনটা দেখতে পারো। এবং খুব বেশি যে আমরা জেনারেল সয়েল মেকানিক্স যেটা অ্যাপ্লাই করি তা না, আমি ক্লাসেও তোমাদেরকে জাস্ট ডেফিনেশনটা বোধহয় পড়িয়েছিলাম, তাই না? জি স্যার। সো ডেফিনেশনটা তোমরা দেখতে পারো। এখানে আরেকটা জিনিস আছে যেটা তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম, যে আরেকটা জিনিস তোমরা একটু দেখতে পারো, ফেনোমেনাটা থিক্সোট্রপি। এটা কি তোমাদেরকে বলেছিলাম? জি স্যার বলছিলেন। হ্যাঁ, থিক্সোট্রপিটাও তোমরা জাস্ট ফেনোমেনা ডেফিনেশনটা বা ফিজিক্যাল মিনিংটা তোমরা একটু দেখতে পারো।
সো থিক্সোট্রপি অ্যাক্টিভিটিটা হচ্ছে যে সয়েল কাইন্ড অফ অ্যাক্টিভিটি আমরা বের করি ইন টার্মস অফ একটা সিম্পলিফাইড রিলেশনশিপ প্লাস্টিসিটি ইন্ডেক্স বাই ক্লে ফ্র্যাকশন, এরকম একটা রিলেশনশিপ থেকে আমরা সয়েলের অ্যাক্টিভিটিটা জাজ করি। থিক্সোট্রপিটা হচ্ছে সয়েলটাকে যখন রিমোল্ডিং করা হয় কোনো একটা সয়েলকে, সো রিমোল্ডিং করার পরে সয়েলের স্ট্রেংথটা ডিক্রিজ করে, এন্ড দেন উইথ দ্য টাইম তার ফ্যাব্রিক গুলো আবার রিঅ্যারেঞ্জ হয়ে তার স্ট্রেংথটা গেইন করে। তো এই ফেনোমেনাটাকে আসলে আমরা বলি থিক্সোট্রপি, ঠিক আছে? সো থিক্সোট্রপিটা বেসিক্যালি যদি আমি এটার রিয়েল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ধরো তো আমরা যখন পাইল ড্রাইভ করি, তো আমরা যখন ফিল্ডে পাইল ড্রাইভ করি, দেখা যায় যে পাইল ড্রাইভ যখন করা হয় ক্লে সয়েল যেটা থাকে সেটা সারাউন্ডিং এ যে ক্লে সয়েলটা থাকে সেটা খুব ডিস্টার্বড হয়, হ্যাঁ ডিস্টার্ব হয়, রিমোল্ডেড হয়ে যায়, এবং তখন আসলে খুব বেশি স্ট্রেংথ তখন ডেভেলপ করে না। বাট উইথ দ্য টাইম সে আবার তার ফ্যাব্রিককে সে রিঅ্যারেঞ্জ করে সে আবার তার স্ট্রেংথ গেইন করে, তখন আমরা ফ্রিকশনাল ফোর্সটা পাই। সো এই যে ফেনোমেনা এটাকে বলা হয় থাকে থিক্সোট্রপি। এবং এই স্ট্রেংথ গেইনিং এর জন্যই তোমরা একটা জিনিস দেখবা যে পাইল যখন আমরা কাস্টিং করি প্র্যাকটিক্যালি, তোমরা 3-2 তে পাইল ক্যাপাসিটি পড়েছো, সো আমরা যখন পাইল কাস্টিং করি, কাস্টিং করার পর কিন্তু আমরা পাইলকে 28 দিন রেখে দেই, মানে অ্যাটলিস্ট 1 মাস রেখে দেই। সো ওই যে তার স্ট্রেংথ গেইনিং এর যে টাইমটা সেটাকে অ্যালাউ করার জন্যই আমরা আসলে 1 মাস পাইল করার পরে কোন একটা সাইডকে ফেলে রাখি, বুঝতে পারছো? তো এটা জাস্ট ডেফিনেশন আকারে দেখতে পারো ফাইনাল পরীক্ষার জন্য, বা অনেক সময় কাজে লাগে। তোমাদের স্লাইড গুলো দেই নাই, ক্লাসরুমের স্লাইড গুলো নাই তাই না? আচ্ছা, স্লাইড গুলো আমি দিয়ে দিব তোমাদেরকে, আজকে দিয়ে দিব, ক্লাসের পরপরই তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা দেখো। কারো কোনো কোশ্চেন আছে? এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমাদের যদি কোশ্চেন না থাকে, এরপরে তোমাদের যে ডিসকাশন যেটা ছিল ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন সেখানে আমরা আমরা যেটা দেখি যে টেক্সচারাল ক্লাসিফিকেশন, ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশনের বেসিকটা যদি জাস্ট একটু করে বলি, যে তোমাদেরকে শুরুতে বারবারই একই কথা বলি যে সয়েলটা নেচারটা ভ্যারি করে। সো সে ধরো আমাদের দেশের কথাই যদি তুমি চিন্তা করো, যে আমাদের দেশে আমাদের এখানকার যে আমরা ডাউন স্ট্রিম এন্ডে আছি, সো আমাদের আপ স্ট্রিম এন্ডে হচ্ছে হিমালয়ান বেল। সো হিমালয়ান বেল থেকে তোমার ইরোশনের মাধ্যমে বা ওয়েদারিং এর মাধ্যমে থ্রু রিভার চ্যানেল তোমার সেডিমেন্ট ক্যারি করে। সো এই সেডিমেন্টটা যখন আমাদের দেশের বাউন্ডারির মধ্যে দিয়ে আসে, সে আমাদের দেশের বাউন্ডারির মধ্যে দিয়ে আসে আমাদের এখানে যে টপোগ্রাফিক্যাল যে বা জিওলজিক যে ভেরিয়েশন, যে টপোগ্রাফিক্যাল এলিভেশনের যে ডিফারেন্স তা আমাদের, এবং যে সাসপেন্ডেড পার্টিকেলটা আসে এবং ওয়াটারের যে ভেলোসিটিটা থাকে, সো তার উপর ডিপেন্ড করে এখানে ডিপোজিশন হচ্ছে সেখানে জমা হচ্ছে, এন্ড দেন ফাইনালি ওয়াটারটা হয়তো বঙ্গোপসাগরে ডিসচার্জ হচ্ছে। সো এইটাই হচ্ছে জিওলজিক্যাল প্রসেস আমাদের এখানের জন্য, ঠিক আছে? সো তার মানে হচ্ছে তোমার এই জিওলজিক্যাল প্রসেসের জন্য সয়েলের নেচারটা খুব হাইলি ভ্যারি করে। ধরো তোমার
সে যদি তুমি এখন কুমিল্লার ক্ষেত্রে চিন্তা করো যে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে, তুমি যদি ফর এক্সাম্পল চিটং এর কথা চিন্তা করো, সয়েলের ক্যারেক্টারিস্টিক্স একরকম হবে, কারণ উইথ দ্য টাইম তার ডিপোজিশন হচ্ছে। তো প্রতিটা সয়েলের নেচারটা ইউনিক ইন টার্মস অফ তার, যেহেতু তার ডিপোজিশন এক এক জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে, সো তার নেচার বা প্রতিটা পয়েন্টের ক্লাসিফিকেশন যদি করতে চাও সেটা ইউনিক ক্লাসিফিকেশন হবে। বাট এটা পরবর্তীতে হয় কি, ইন জেনারেল সয়েলকে যখন আমরা ডিফাইন করি বা ইন জেনারেল আমরা যখন কোনো একটা অ্যানালাইসিস করি, সেটার জন্য আমাদের ডিফিকাল্টি অ্যারাইজ করে। সো সেইটার পার্সপেক্টিভ থেকেই যে সয়েলের যে বেসিক প্রপার্টি, স্পেশালি সয়েলের ইন্ডেক্স প্রপার্টি, আরো যদি ন্যারো ডাউন করি, সয়েলের গ্রেইন সাইজ অ্যানালাইসিস এবং তার প্লাস্টিক নেচার। সো গ্রেইন সাইজ অ্যানালাইসিস মানে হচ্ছে কি পরিমাণ স্যান্ড আছে এবং কি পরিমাণ পার্সেন্ট ফাইন আছে, বা কি পরিমাণ সিল্ট আছে এবং কি পরিমাণ ক্লে আছে এইটা, এবং সয়েলের প্লাস্টিক ক্যারেক্টারিস্টিক, দ্যাট মিন্স সয়েলের লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স, হুইচ ইজ লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। তো সয়েলের এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স, যেহেতু আমি আগেই বলেছি যে ক্লের ক্ষেত্রে প্লাস্টিসিটি লিমিট বা লিকুইড লিমিটটা খুব ইম্পর্টেন্ট, এবং ওভারঅল সয়েলের জেনারেল ক্লাসিফিকেশনের জন্য সয়েলে কি পরিমাণ স্যান্ড, কি পরিমাণ ফাইন পার্টিকেল আছে সেটা ইম্পর্টেন্ট। সো এই দুইটা প্রপার্টিকে কম্বাইন করে আমরা একটা সয়েলের গ্রুপ ক্লাসিফিকেশন করি যে হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তাহলে এই সয়েলটাকে আমরা বলবো এমসি, লো প্লাস্টিক ক্লে, বা এই গ্রুপের মধ্যে যদি পড়ে সয়েলটাকে আমরা বলবো এমএল, লো প্লাস্টিক সিল। একটা গ্রুপ ক্রিয়েট করা হয়, ঠিক আছে? সো এটাকে বলা হয়ে থাকে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। ওই ধরনের ক্লাসিফিকেশন যদি না থাকতো, আমি হয়তো বলতাম যে এইখানে স্যান্ড আছে, কিছু ক্লেও আছে, এই ধরনের, এটা তো আসলে কোনো কিছু হইতে পারে না ধরো। বা তুমি হয়তো চিটং এ বা তোমার এলাকার মাটি নিয়ে বললা এখানে ক্লে বেশি স্যান্ড কম। সো দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন ইজ, হ্যাঁ আমি এখানে যে সয়েলটা টেস্ট করেছি আমি পেয়েছি দ্যাট সয়েল ইজ এমএল, দ্যাট মিন্স দ্যাট সয়েল ক্যাটাগরাইজড অ্যাজ লো প্লাস্টিক সিল, বা তুমি পেয়েছো এমসি, সো দ্যাট সয়েল অ্যাকচুয়ালি ক্লাসিফাইড অ্যাজ লো প্লাস্টিক এমসি, তোমার সরি এমসি, লো প্লাস্টিক ক্লে, ঠিক আছে? সো এই যে জেনারেল একটা ক্লাসিফিকেশনের জন্য কিছু প্রসিডিউর বের করা হয়েছে, সেটাই তোমাদের সাথে ক্লাসে আমি ডিসকাস করেছি। এবং এখানে দেখো একটা ক্লাসিফিকেশন, আমরা তিনটা ক্লাসিফিকেশন তোমাদেরকে করিয়েছি। একটা হচ্ছে টেক্সচারাল ক্লাসিফিকেশন, একটু ওয়েট করো। দেখো টেক্সচারাল ক্লাসিফিকেশন, একটা টেক্সচারাল ক্লাসিফিকেশন হচ্ছে খুবই সিম্পল, একটা তোমার পিরামিড আকৃতির তোমাদেরকে দেখানো হয়েছিল যে টেক্সচারাল ক্লাসিফিকেশন বইতেও দেখবা যে ওইটা জাস্ট গ্রেইন সাইজের উপরে, তুমি যদি স্যান্ড, সিল্ট এবং ক্লের পার্সেন্টেজ জানো, সেখান থেকে তুমি ক্লাসিফিকেশন করতে পারো যে তোমার সয়েলটা কি টাইপের আছে। আরেকটা হচ্ছে তোমার ইউএসসিএস, যেটা আমি তোমাদেরকে ডিটেল করিয়েছি, এই দুইটা লাস্টের দুইটা পড়ানো হয়েছে। তো ইউএসসিএস হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেম, যেটা এমএল এমসি, এটা চার্ট দেওয়া থাকে, চার্ট থেকে আমরা ক্লাসিফিকেশন করি সয়েলের। সো এই ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন সিস্টেমটাকে পরবর্তীতে এএসটিএম অ্যাডপ্ট করে। সো এই এএসটিএম ক্লাসিফিকেশন যদি কেউ করতে বলে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ ইউএসসিএস। এবং আমাদের বর্তমান যে কোড আছে বিএনবিসি 2020, এই বিএনবিসি 2020 তো বেসিক্যালি তোমার ইউএসসিএস বা এএসটিএম কোডটাকে অ্যাডপ্ট করেছে, ঠিক আছে? সো তোমরা ইউএসসিএস টা যদি তোমরা জানো, যেটা তোমাদেরকে আমি স্লাইড দিয়ে দিব, সো স্লাইডে তোমাদের আছে। সো ইউএসসিএস টা তোমরা যদি জানো, তোমরা এএসটিএম এ সেম প্রসেস, এএসটিএম বলো, ইউএসসিএস বলো, বিএনবিসি বলো, একই। সো তোমাকে যে কোনো একটা মেথডে ক্লাসিফাই করতে বললে, তুমি জাস্ট প্রসিডিউর যদি জানো, তুমি ইজিলি সয়েলকে ক্লাসিফাই করতে পারবে। এবং এখানে মুখস্থর কিছু নাই, এটা হচ্ছে জাস্ট চার্ট বেস, চার্ট গুলো দেখে তোমাকে ক্লাসিফিকেশন করতে হয়। আর আরেকটা প্রসিডিউর তোমাদেরকে শেখানো হয়েছিল, সেটা হচ্ছে অ্যাস্ট্রো। সো অ্যাস্ট্রো প্রসিডিউরটা হচ্ছে কাইন্ড অফ এলিমিনেশন অ্যাপ্রোচ, যে ঠিক সেম তোমার লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট লাগে, গ্রেইন সাইজ লাগে। সো ওইখান থেকে তুমি একটা টেবল আছে, টেবল থেকে তুমি এলিমিনেট করবা, যে সে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে ওই কলামটা থাকবে, ক্রাইটেরিয়া ফুলফিল না করলে ওই কলামটা থাকবে না। সো এই ধরনের একটা এলিমিনেশন প্রসিডিউর তোমাদেরকে দেখানো হয়েছিল টেবলের উপরে। এইখানেও তোমার চার্ট দেওয়া থাকবে, তোমাকে এলিমিনেট করে করে তোমাকে গিয়ে ক্লাসিফাই করতে হবে। এবং মেইনলি রোড কনস্ট্রাকশনে বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ বা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ আমরা
অ্যাস্ট্রো ক্লাসিফিকেশনটা ইউজ করি। যখন সাবগ্রেড বা সাব বেস এগুলো যখন ক্লাসিফিকেশন করার দরকার হয় বা সয়েলের রিকোয়ারমেন্ট দেওয়ার দরকার হয়, তখন আসলে আমরা অ্যাস্ট্রো ক্লাসিফিকেশনটা ইউজ করি। বাট ইন জেনারেল আমাদের রেগুলার সয়েল মেকানিক্স লাইফে বা রেগুলার যখন আমরা অ্যাজ জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার আমরা যখন প্র্যাকটিস করি, আমরা বেসিক্যালি ইউজ করি হচ্ছে ইউএসসিএস ক্লাসিফিকেশন বা এএসটিএম ক্লাসিফিকেশন, বা আমাদের দেশের পার্সপেক্টিভ সেটাকে তুমি বিএনবিসি ক্লাসিফিকেশনও বলতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশনের কন্টেন্ট। এটা নিয়ে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কার কোনো কোশ্চেন নাই? তোমাদের সাথে কি আমি ইয়েটা ডিসকাস করেছিলাম, স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোডটা? হ্যাঁ, তোমাদের সাথে বাদ পড়ে গেছে বোধহয় অনলি সি পেজটা, তাই না? ডিসকাস করা হয়নি কোনটা? সি পেজটাই তো। হ্যালো, হ্যাঁ, সি পেজটা ছাড়া বাকি স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড কি তোমাদের সাথে ডিসকাস করা হয়েছিল? হয়েছে, জি স্যার। হ্যাঁ। খুব তাড়াতাড়ি করা হয়েছে স্যার, মানে হুম, শুধু ফর্মুলা দেখানো হয়েছে আর কি, math হ্যাঁ, ওখানে তোমার ফর্মুলাই আছে, ওখানে তোমার আমরা নরমালি ডেরিভেশন গুলো অনেক ডেরিভেশন গুলো যদি পড়াই তাহলে ওই সিঙ্গেল চ্যাপ্টারটাই তোমার একটা কোর্স হিসেবে ডিজাইন করতে হবে। ম্যাথ দেখাইলে ভালো হতো। ম্যাথ তোমার ওখান থেকে আসবে। ম্যাথে আমি ওভারঅল তোমাদের সাথে ডিসকাস করব। যাই হোক, আজকে তোমাদের যেটা এখন পর্যন্ত যে টপিক গুলো ডিসকাস করলাম তাতে তোমাদের মানে যদি তোমরা প্রিভিয়াসলি যদি রিক্যাপ করো বা ওই প্রিভিয়াস টপিক গুলো যদি তোমাদের মাথায় থাকে, তো এখানে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কিন্তু স্যার এই স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড স্যার এই চ্যাপ্টারে কি স্যার মানে ইকুয়েশন দিয়েও করা যাবে, স্যার চার্ট দিয়েও করা যায় স্যার? পরীক্ষায় কি চার্টটা দেওয়া থাকবে? তাহলে স্যার আমাদের জন্য ইজি হয়। হ্যাঁ, আমি চ্যাপ্টারটাতে যখন আসি তখন ডিসকাস করবো আর কি। হ্যালো, সাফকাত কোশ্চেন করেছো? জি স্যার। হ্যাঁ, আমি চ্যাপ্টারটা নিয়েও তোমাদের সাথে ডিসকাস করব, তখন আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? জি স্যার। আপাতত আজকে চারটা বা পাঁচটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম। এইটার উপরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন নাই তোমাদের? আমি ধরে নিলাম যে তোমরা এখান থেকে আসতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, যদি এর স্ট্রেস ডিউ টু তোমরা যেটা তোমাদের এক কোশ্চেন করেছিল, যে আমি যদি আরেকটু এখন যেহেতু অনেকগুলো চ্যাপ্টার ডিসকাস করে ফেলেছি, আমি যদি আরেকটু ন্যারো ডাউন করি এখন তোমাদের সাথে এরপরে যে টপিক গুলো আমার বেসিক্যালি আমার মূল যে টপিকটা ডিসকাস করা রয়েছে সেটা হচ্ছে তোমার স্ট্রেসেস ইন সয়েল, স্ট্রেসেস ইন সয়েল, যেটার মধ্যে তোমার আছে ইফেক্টিভ স্ট্রেস। আমি যদি আরেকটু মোর টেকনিক্যাল ওয়েতে করি, সেটা হচ্ছে ইনসিটু স্ট্রেস,
যেটা তোমাদেরকে আমি অলরেডি ডিসকাস করেছি, ইফেক্টিভ স্ট্রেস, আর এটা হচ্ছে স্ট্রেস due to applied loads. The stress is in soil, permeability, seepage, এবং আরেকটা চ্যাপ্টার এখানে বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ক্লে মিনারেলজি। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো তোমাদের সাথে আমার ডিসকাস, বাকিগুলো কিন্তু আমি আজকে ডিসকাস করেছি। সো তোমাদেরকে আজকে যে ওভারঅল যে ক্লাসটা নিয়ে আলোচনা করেছে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অ্যাটলিস্ট বিএম দাসের বইটা একটু দেখবা। মুখস্থ করার দরকার নাই বা কোনো কিছু করার দরকার নাই, যেহেতু তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ, এখানে তোমাদের অনেক স্বাধীনতা আছে। ঠিক আছে, সো তোমরা সেটা দেখবা। এবং এরপরে যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমি তোমাদের আরো 2টা ক্লাস হয়তো আমার লাগবে। সো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে স্ট্রেসেস ইন সয়েল এবং পারমিয়াবিলিটি, যেটা অলরেডি আমি ডিসকাস করেছি, হয়তো অনলাইনে যতটুকু পারি সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করবো। এবং এরপরে ক্লাস তোমাদেরকে সিপেজ এবং ক্লে মিনারোলজি। ক্লে মিনারোলজিটা খুব বড় চ্যাপ্টার না, খুব ছোট একটা জিনিস, এন্ড কিছু স্লাইড আছে। সো এখানে আমরা অত ক্লে মিনারোলজি অত ডিটেইল আমরা এখানে পড়ি না। সো জাস্ট কিছু ফান্ডামেন্টাল জিনিস আমরা এখানে দেখি। সিপেজ এবং ক্লে মিনারোলজিটা তোমাদের সাথে আমি ওই দিন 3rd ক্লাসে তোমাদের সাথে আমার ডিসকাশন হবে। ঠিক আছে, তো তোমরা যদি পারো, আমার সাজেশন থাকবে যে তোমরা এখানে আজকে যে লেকচারটা তোমাদের সাথে আমার হয়েছে, এই কন্টেন্ট গুলো তোমরা দেখবা, এবং প্যারালালি তোমরা নেক্সট ক্লাসের জন্য, যেটা আমি কালকে তোমাদেরকে বলেছি নিব 9:30টায়, সো স্ট্রেসেস ইন সয়েল এবং পারমিয়াবিলিটি, স্পেশালি ইফেক্টিভ স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড এবং পারমিয়াবিলিটি, আমি স্লাইড গুলো তোমাদের সাথে শেয়ার করে রাখবো। সো তোমরা অ্যাটলিস্ট এটা একটু প্রিপারেশন নিয়ে রাখবা, সো দ্যাট ক্লাসে যখন আমি তোমাদের সাথে ডিসকাস করবো, তোমরা যদি কোনো কিছু না বুঝো ইনস্ট্যান্ট তোমরা কোশ্চেন করতে পারো। ঠিক আছে স্যার, টার্ম পেপারটা কবে পাওয়া যাবে? স্যার টার্ম পেপারটা স্যার পূজার আগে দিয়ে দিলে ভালো হয় আর কি স্যার। একটু আমরা স্যার তাহলে টার্ম পেপারটা আমি ইনফ্যাক্ট টার্ম পেপারটা তো তোমরা সবাই দেখবা। টার্ম পেপারটা আমি তোমাদের সাথে এখনই শেয়ার করি, তোমরা একটু দেখো। আমি ক্লাসরুমে শেয়ার করবো আর একটু পরে, বাট তোমাদেরকে আমি টার্ম পেপারটা দেখাই। সো তোমাদের টার্ম পেপারটা কি, এখানে তোমাদের বেশি ঝামেলার কিছু নাই। তোমরা টার্ম পেপারটা স্যার হ্যাঁ বলো। স্যার আপনি যখন ইফেক্টিভ স্ট্রেস পড়াইছিলেন, সেটা তো পড়াইছিলেন উইদাউট সিপেজ। আমাদের কি স্যার উইথ সিপেজ এই জিনিসটা পড়া লাগবে? হ্যাঁ, আমি সিপেজের সময় তোমাদের সাথে এটা ডিসকাস করবো। উইথ সিপেজ জাস্ট আপওয়ার্ড সিপেজ হয়, ডাউনওয়ার্ড সিপেজ হয়, তার রেসপন্স গুলো কেমন হয় সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করবো। জি স্যার, বইয়ে তো স্যার শীট পাইল এগুলো দেওয়া ছিল আর কি। না, শীট পাইল তোমাদের দরকার নাই। শীট পাইল হচ্ছে যে অ্যাডভান্স টপিক, শীট পাইল তোমাদের এখানে কাজে লাগবে না। শুধু স্যার যে আপওয়ার্ড সিপেজ আর ডাউনওয়ার্ড সিপেজ এই পড়তে নাকি? হ্যাঁ, সিপেজে পড়াবো এটা। ঠিক আছে। দেখো টার্ম পেপারে, so this is one question, the new tunnel under the Cornfully River bed is in the design phase. Suppose you are a junior engineer of the design team. So at the moment the team is scratching their head to fix the alignment of the tunnel below the riverbed, the team lead has given you a task to calculate effective stress at different depths below the riverbed. So therefore, calculate effective stress at assigned depths. RL মানে হচ্ছে বিভিন্ন লেভেল দেওয়া আছে। Assume any value if necessary and RL at the top of the bed. So এখানে তোমাদের রোল অনুযায়ী RL দেওয়া আছে, উপরে কর্ণফুলী নদীর পানির ডেপথ দেওয়া আছে,
ডেনসিটি দেওয়া আছে, তোমরা এফেক্টিভ স্ট্রেস বের করবে। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, ভেরি সিম্পল। আরেকটা টার্ম পেপার হচ্ছে the chairman of a renowned group of companies plans to construct his residence or bungalow on slopey terrain. The residence is decided to be a 5-story luxurious apartment. The length and width of the residence are 30 meter and 20 meter respectively. As the building is located on a slopey terrain, a retaining structure is needed to prevent a possible slide due to the imposed load. The proposed building is situated approximately 1.1 meter from the retaining wall. So building the retaining wall থেকে 1.1 meter দূরে আছে। The building will be constructed on level ground and the maximum anticipated load সেটা বলা আছে। The assigned consulting firm for the proposed project has given all the drawings except the retaining wall. Retaining wall drawing টা শুধু নাই। Suppose you are in charge of design supervision and the construction is to be started at the earliest time. That means you have only a few days to design retaining wall. By the way, you have just finished the subsoil investigation and extract soil samples at different depths. Under the above circumstances, what steps can be taken to determine soil properties, especially the engineering properties of soils? Do you suggest any experiments? If so, what are those experiments? Explain in broader aspect covering all tentative or possible scenarios from basic soil mechanics knowledge. So এটা হচ্ছে আরেকটা কোশ্চেন। সো এখানে আমাদের ডিসক্লেমার দেওয়া আছে, this problem is an imaginary problem formulated for undergraduate course. There is no relation with the reality. So আরেকটা টার্ম পেপার হচ্ছে স্যার যেটা, this is related to consolidation. An approximately 7 kilometer long embankment was constructed along the southern coastline of Bangladesh from Potanga to Batiari in 2016 by the Bangladesh Water Development Board. An extension of the current outer ring road is proposed over the embankment. The original formation of the ground was very soft in nature and a considerable settlement is expected by the design team of Water Development Board. Unfortunately, the authority missed placing any measuring system to record the settlement of the embankment. হ্যাঁ, ওরা এমবাঙ্কমেন্ট করছে বাট কোনো মেজারিং ডিভাইস রাখে না এমবাঙ্কমেন্টটা বের করার জন্য, কতটুকু সেটেল করছে বের করার জন্য। But the extension and further construction require the approximation of the total settlement. So it is also required to know how much of the expected total settlement has been achieved. Things only available is the subsoil investigation at 3 locations. Skimming the subsoil investigation, only one oedometer test result is available and necessary parameters are given below. এমবাঙ্কমেন্টের সেকশন দেওয়া আছে, সয়েলের প্রপার্টি দেওয়া আছে এবং কিছু জিনিস দেওয়া আছে। দেখো, লিকুইড লিমিট দেওয়া আছে, ডিগ্রি অফ স্যাচুরেশন দেওয়া আছে, ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে, দ্যাট ইজ রিলেটেড টু ইওর রোল নাম্বার। এর বাইরে সিসি ভ্যালু দেওয়া আছে, মানে কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা দেওয়া আছে। স্ট্রেস ইনক্রিমেন্ট এট দ্য মিড অফ দ্য ক্লে লেয়ার ইজ কত স্ট্রেস ইনক্রিমেন্ট সেটাও তোমাদেরকে দেওয়া আছে 23.4 kPa। সিভি দেওয়া আছে, কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে হুইচ ইজ টাইম ফ্যাক্টর এট 100% কনসলিডেশন, সেটা হচ্ছে 0.848। তো এখানে দুইটা জিনিস জানতে চাওয়া হয়েছে, দুইটা না বেসিক্যালি 3টা জিনিস। Under the above circumstances, what is the calculated total settlement of the embankment? Also estimate the time required for full consolidation settlement in its present condition. হ্যাঁ, যে টোটাল সেটেলমেন্ট কত এবং টোটাল সেটেলমেন্ট হইতে কত সময় লাগবে। এরপরে হচ্ছে যে what will happen if an additional surcharge, যেটা বলা হচ্ছে যে নতুন রাস্তার জন্য due to the construction of new road is contributed, কি হবে? If so, do you think the available experimental results are sufficient to estimate the total settlement considering the increased surcharge? Explain logically. So খুব ছোট ছোট 3টা কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেন গুলো তোমার থাকবে হচ্ছে যে টার্ম পেপারে, আমি আপলোড করে দিব, বাট এইটাই তোমাদেরকে সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করতে হবে ওই গাইডলাইনটা তোমাদেরকে দেওয়া থাকবে, ঠিক আছে? হ্যালো স্যার, ওখানে যে ডেনসিটিটা দেওয়া ছিল ওটা স্যার মানে কি ডেনসিটি এটা বুঝতেছিলাম না। ধরে নাও যে বাল্ক ডেনসিটি, স্যাচুরেটেড ডেনসিটি। সরি স্যার, স্যাচুরেটেড ডেনসিটি বা বাল্ক ডেনসিটি ধরে নাও। জি স্যার। সাবমার্জ না। তো
তোমার কখনো ডেন্সিটি যদি কোনো কিছু বলা না থাকে ধরে নিবা যে সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি, বুঝছো? জি স্যার। আর যদি অন্য কোনো কিছু বলা থাকে, যেমন ধরো যদি ড্রাই ডেন্সিটি হয় বা যদি সাবমার্জ ডেন্সিটি সেটা বলা থাকে, কোনো কিছু বলা না থাকা মানে হচ্ছে সেটা বাল্ক ডেন্সিটি ধরে নিবা, বুঝছো? জি স্যার। তো তিনটা এখানে কোশ্চেন দেখা মনে হচ্ছে কি অনেক বড় লিখছে, এগুলো আনসার খুব ছোট। আনসার তিনটা কোশ্চেন সলভ করতে তোমাদের ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। স্যার প্রথম দুইটা তো স্যার আপনার পার্টে, আর ছোট পরেরটা আমি পার্টটা কনসলিডেশন। এটা জাস্ট আমি নিজে একটা রাফ করেছি, সো এটা এখন আপলোড করলে তোমরা দেখবা। আমি বললাম যে আমি ফুল ভার্সনটা তোমাদেরকে তো অ্যাসাইনমেন্ট হলে রেডি করলে আপলোডই করতাম। আমি এটা জাস্ট তোমরা বলছো তাই তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবং কোশ্চেন হয়তো আরো বাড়তেও পারে, আমি আই এম নট শিওর, যে আমি ফারুক স্যারের সাথে কথা বলে দেখি। বাট স্যার আর বাড়াই না স্যার। হ্যাঁ, এটা 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, বুঝছো? তোমাদের বাড়ালে তোমরা তো আনসার দিয়ে শেষ, যেটা দেখতে হবে তো আমারে, বুঝছো? তো এই তোমার এটা দিলে আমারই ঝামেলা, আমি শুধু শুধু নিজের ঝামেলাকে নিজে বাড়াই। তার উপর হচ্ছে তোমার খাতা এমনি অফলাইন হলে এক কথা, তোমরা অনলাইনে ক্লাসরুমে আপলোড করবা, হ্যাঁ ওই জিনিস দেখা ওটা খুবই টাফ। জি স্যার, মানে তোমরা তো দেখে দেখে তোমরা হ্যাঁ কম। স্যার আবার এগুলো তো স্যার আমাদেরকে 5 দিনের মধ্যে জমা দিতে বলছে, মানে এক্সাম শেষ হওয়ার 5 দিনের মধ্যে হচ্ছে খাতাগুলো সব জমা দিতে বলছে। তো আপনারা স্যার মানে পরেও দেখতে পারেন আর কি চাইলে, মানে হয়তো ওরকম একটা অপশন রাখছিল দেখছিলাম নীতিমালায়। শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তো তোমাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি না শুনো তাহলে তো আমার কিছু করার নাই। রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে তোমরা যে প্রবলেম গুলো দেওয়া আছে এখানে 2টা প্রবলেম হচ্ছে তোমার খুবই মানে রোল নাম্বার ভেরিয়েশন করা। সো এটা তোমরা নিজেরা একটু সলভ করবা। আমি কিন্তু আমার কিন্তু এক্সেল ফাইল আছে, আমি কিন্তু তোমাদের প্রবলেমটা যখন সেট করি আমি বেসিক্যালি এটা আনসার সহ আমার কাছে এক্সেল ফাইল আছে। সো আমি তোমাদের ফাইনালি কিন্তু এখানে তোমাদের আনসারটা দেখবো, কারণ প্রবলেম গুলো খুব সিম্পল, তোমরা বেসিকটা ধরতে পেরেছো কিনা এবং আনসারটা ঠিক মতো করেছো কিনা। কারণ যেহেতু এখানে তোমাদের আমি কিন্তু আমার কনসেপ্টটা এখানে একটু ডিফারেন্ট। আমি যখন ফাইনাল পরীক্ষার খাতা দেখি, আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি নর্মালি যখন ছাত্রদের ফাইনাল পরীক্ষার খাতা দেখি, যেটা ট্র্যাডিশনালি এত বছরের মানে শিক্ষকতা জীবনে দেখে আসছে, আমি কিন্তু আনসার দিয়ে খুব কম থাকে, আমি দেখতাম যে প্রসিডিউরটা হয়েছে কিনা। বাট এখন অনলাইন মিডিয়াতে কিন্তু আমি তোমাদের আনসারটাও দেখবো, ঠিক আছে? আর তোমাদের যে কোশ্চেনটা আছে যেটা হয়তো একটু তোমাদের কনসেপ্টটা জানার জন্য আমি জানার জন্য আমি দিয়েছি। তো এখানে তোমরা কপি পেস্ট করবে না। আমি যদি দেখি যে 2টা বা 3টা লেখা একই সাথে ম্যাচ করে, সো তখন কিন্তু আসলে যে ছেলেটা ভালো সেও কিন্তু 0 পাবা, বুঝছো? সো যাই করো না কেন নিজেদের মধ্যে আলোচনা করো, কোনো সমস্যা নাই। বাট আরেকজনটা দেখে যদি হুবহু লিখো, দিন শেষে কিন্তু আমি স্ট্রেইট তোমাদের যদি 0 আসে সেটার জন্য কিন্তু আমাকে তখন দোষ দিতে পারবে না যে স্যার টার্ম পেপারে 20% মধ্যে তো স্যার কিছুই পেলাম না, বুঝছো? আমি যদি কপি দেখি, এবং এখানে কিন্তু তোমার কপি করছো কিনা এটা বের করা কিন্তু অনলাইনে খুব ইজি। কারণ হচ্ছে যেহেতু অনলাইনে আমরা দেখি, অনলাইনে একটা চোখে পড়লে কিন্তু জিনিসটা চোখে পড়ে যায়। ফিজিক্যালি হয়তো দেখা যায় যে খাতা হয়তো আগে সেশনালে বলো বা অন্য কিছুতে বলো, আমরা সেটা ওভারলুক করি, দেখি যে তা না, দেখে ওভারলুক করি। বাট এইখানে কিন্তু যদি সিমিলারিটি পাওয়া যায়, ইন দ্যাট কেস কিন্তু আসলে আমি কিছুই বলবো না তোমাদেরকে, তোমাদের মার্কস 0 হয়ে যাবে। তো সেটার ব্যাপারে তোমরা সচেতন থাকবে আর কি, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। পরীক্ষা দিবা? তোমাদের মানে মূল ডিসিশন কি? তোমরা পরীক্ষা দিবা সয়েল মেকানিক্স না ডিসটেন্স নিয়ে বসে দিবা না? স্যার এখনো ডিসাইড হয়নি। এখনো ডিসিশন নাও নাই? আচ্ছা, যাই হোক, পড়াশোনা করে রাখো। আবার সয়েল মেকানিক্স যেহেতু মানে তোমরা তো ডিসিশন নিচ্ছ ব্যাচ ওয়াইজ, আমি যতটুকু বুঝতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। সো অফ দ্য রেকর্ড যদি বলি যে যেহেতু তোমাদের সিভিলের পরীক্ষা হচ্ছে সয়েল মেকানিক্স, সো তোমরা তোমাদের প্রিপারেশনটা রাখো। তোমরা পরীক্ষা দিবা না দিবা সেটা তোমাদের উপরে, তোমাদের ব্যাচ, তোমাদের ফাইনাল যেটা, এটা তো আমি আর তোমাদেরকে বললেও তোমরা দিবা বা দিবা না এটা তো আমার হাতে কন্ট্রোল না। বাট আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করতে পারি যে তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, ঠিক
ঠিক আছে? আর যারা সনাতনী আছো, তোমাদের দুর্গাপূজার সামনে, তো তোমাদের হয়তো বুধ বৃহস্পতি শুক্র তোমরা ব্যস্ত থাকবা, বাট তার আগ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখ, ঠিক আছে? বুঝছো? সো প্রিপারেশনটা যদি থাকে, কারণ সয়েল মেকানিক্স কিন্তু সাবজেক্টটা কঠিন না, বা সাবজেক্টটা কিন্তু আসলে প্রিপারেশন নিতে হবে। তো তোমরা প্রিপারেশনটা নিয়ে রাখো, এখন তোমরা দিবা না দিবা সেটা তোমাদের উপর, বাট প্রিপারেশন ছাড়া শুট করে পরীক্ষা দাও কিন্তু খারাপ হবে, বুঝছো? বলো। পরীক্ষা কি স্যার মানে পেছানোর কোনো ইয়ে আছে স্যার? মানে যদি আমরা অ্যাপ্লিকেশন করি, জানি না, আমি খুবই সাধারণ একজন শিক্ষক, সেটা আমি জানি না, ঠিক আছে? আমি খুবই সাধারণ একজন শিক্ষক, আমি ক্লাস নেই, ডিপার্টমেন্টে কাজ করি, এর বাইরে আমি আসলে পলিসি মেকিং এ নাই। সো এটা আমি জানি না, এটা তুমি ডিপার্টমেন্টের হেডের সাথে, কোর্স কোঅর্ডিনেটরের সাথে, বা অন্যান্য শিক্ষক যারা এগুলো নিয়ে খবর রাখে তাদের সাথে কথা বলতে পারো। পার্সোনালি আই এম নট ইন্টারেস্টেড, আমি জানতাম না যে তোমাদের পরীক্ষা কবে। সো আমি ক্লাসের বাইরে বা আমি এর বাইরে অন্য কোনো কিছু নিয়ে আমি আসলে ইন্টারেস্টেড না, ঠিক আছে? পিছাবে কিনা বা কি করবে কিনা, বা তোমাদের ছাত্রদের কার কি মোটিভ, বা ছাত্রদের সাথে ইনফরমেশন রাখা, যোগাযোগ রাখা, আই এম নট দ্যাট কাইন্ড অফ পার্সন। তোমরা আমার মনে হয় আমাকে দেখছো এতদিনে, সো আমি এগুলা নিয়ে আই এম নট বদার্ড। আমি রাদার আই এম ইন্টারেস্টেড ইনটু দ্য একাডেমিক অ্যাক্টিভিটি। সো সেটা আমি তোমাদেরকে বলতে পারি। পরীক্ষা হবে না হবে সেটা তোমরা জানো, ইউনিভার্সিটি যারা ডিসিশন মেকিং এ তারা জানে। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে আজকে যে টপিক গুলো পড়ালাম তার উপরে? যদি না থাকে তাহলে কালকে তোমাদের সাথে 9:30টায় দেখা হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। তোমাদের যে অফলাইনে যে সিডিটা নিয়েছিলাম সেটা মার্কস কি দিয়েছি আমি? না স্যার, দেওয়া হয়নি। হ্যাঁ, তাহলে আমি দেখবো। আর কালকে তো ফারুক স্যার সিডি নিচ্ছে, আমি একটু স্যারের সাথে কথা বলে তোমাদের সাথে কালকে জানাবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না থাকলে আজকে শেষ করবো। ওকে স্যার। হ্যাঁ, আজকে শেষ করতেছি, কালকে 9:30টায় ক্লাস হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।